হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজিৎ সরকার, আর উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এর প্রস্তুতির লাস্ট মুহূর্তের যুদ্ধে আমরা পৌঁছে গেছি। বিএসটিডি এর ওয়ান শট এন্ড গেম রিভিশন অলরেডি আপলোড করা হয়েছে। সিএলপি এরও ওয়ান শট রিভিশন খুব শীঘ্রই আসবে। আর আজ আমরা করতে চলেছি অ্যাকাউন্টস এর মডেল কোশ্চেন পেপার 1। এই মডেল কোশ্চেন পেপারটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড WBCHSE আমাদের বোর্ড কিন্তু পাবলিশ করেছে তার মডেল কোশ্চেন পেপারের বুকে। আর এই মডেল কোশ্চেন পেপার ওয়ানটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো কারণের জন্য। ওভারঅল কোশ্চেন পেপারটা যদি আমি অ্যানালিসিস করি, তাহলে গুণগত মানে কিন্তু যথেষ্ট ভালো। তার কোশ্চেন প্যাটার্ন কিন্তু যথেষ্ট ভালো করেছে, এবং কিছু কিছু কোশ্চেন কিন্তু যথেষ্ট ভালো করেছে যেগুলো বাড়িতে প্র্যাকটিস না করলে কয়েকটা পয়েন্ট কিন্তু ভুল যেতে পারে। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডই কিন্তু আমাদের এক্সামের কোশ্চেন করবে। আর সেই কোশ্চেনের গুণগত মান কেমন হবে, এবং সেই কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে, কোন পয়েন্টে কি ধরনের প্রশ্ন আসছে, তার অল্টারনেটিভের থিওরি থাকবে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু এই মডেল কোশ্চেন পেপারটা সলভ করলে আমরা বুঝতে পারবো। আর তৃতীয় যে পয়েন্টের জন্য আজকের ক্লাসটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরীক্ষার আর মাত্র 13 থেকে 14 দিন বাকি। আর তার আগে অ্যাকাউন্টস এর প্রত্যেকটা চ্যাপ্টারে, যার যে চ্যাপ্টারে এখনো পর্যন্ত কিছু ডাউট রয়েছে, তাদের কিন্তু এই মডেল কোশ্চেন পেপার সলভ করার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন যখন আমি করাবো, সেই কোশ্চেনের সাথে সাথে সেই চ্যাপ্টারের কনসেপ্ট গুলো কিন্তু রিভিশন হয়ে যাবে। অর্থাৎ একসাথে দুটো কাজ তোমার কমপ্লিট হবে। এক, পুরো মডেল কোশ্চেন পেপারটা কমপ্লিট হয়ে গেল যাতে এক্সামের জন্য তুমি প্রিপেয়ার্ড হয়ে যাও। দ্বিতীয়, ওই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন এবং তার কনসেপ্ট গুলো কিন্তু রিভিশন হতে চলেছে। তাই পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং বাড়িতে পিডিএফটা ডাউনলোড করবে, কনসেপ্টটাকে বুঝবে এবং হাতে কলমে এই মডেল কোশ্চেন পেপারটা কিন্তু পুরো সলভ করবে। এবং প্রত্যেকটা সাবজেক্টে যখন তোমার একটা করে অন্তত মডেল কোশ্চেন পেপার সলভ হয়ে যাবে, তারপর নিজে থেকে বাকি মডেল কোশ্চেন পেপার গুলো সলভ করে নেবে। এবং সেখানে যদি তোমাদের কোনো কোশ্চেনে কোনো ডাউট বা বুঝতে অসুবিধা হয়, আমাকে ডাইরেক্টলি তোমরা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো, বা ইউটিউবের কমেন্ট সেকশনে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। তাহলে চলো সময় নষ্ট না করে আজকে আমাদের অ্যাকাউন্টস এর প্রথম যে মডেল কোশ্চেন পেপার সেটা আমরা শুরু করি। সবার আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তার কোশ্চেনের প্যাটার্ন কতটা কিরকম করতে চলেছে, গুণগত মানে কেমন, সেই ওভারঅল ডিসকাশনটা আমরা একবার করে নেব, তারপরে আমরা কোশ্চেন কিন্তু সলভ করা শুরু করব। সবার আগে দেখো, আমাদের তিনটে কোশ্চেন আউট অফ ছটা কোশ্চেন কিন্তু সলভ করতে হবে 2 মার্কসের। অর্থাৎ প্রথম যে কোশ্চেনটা তোমাদের থাকবে সেটা 2 মার্কসের কোশ্চেন থাকবে, আর সেখান থেকে তিনটে কোশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে। টোটাল ছটা কোশ্চেন কিন্তু তোমার দেওয়া থাকবে। এরপরে আমাদের রয়েছে দ্বিতীয় সেকশন। দ্বিতীয় সেকশনেও আমার 2 মার্কসের কোশ্চেন আসবে, একটা প্রশ্ন করতে হবে। অর্থাৎ দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমাকে সলভ করতে হবে। এরপর আসবে আমাদের থার্ড সেকশন। থার্ড সেকশনে আসবে 3 মার্কসের কোশ্চেন। অর্থাৎ প্রথমে 2 মার্কসের কোশ্চেন আসবে, তারপরে 3 মার্কসের কোশ্চেন আসবে, আর তারপরে লাস্টে কিন্তু 5 মার্কসের কোশ্চেন আসবে। এরপর 3 মার্কসের কোশ্চেনের মধ্যে দেখো, তোমাদেরকে তিনটে কোশ্চেন করতে হবে আউট অফ 6 কোশ্চেন। অর্থাৎ টোটাল ছটা প্রশ্ন, তার মধ্যে তিনটে প্রশ্ন মাত্র সলভ করতে হবে। তারপরে দেখো, 4 নাম্বার পয়েন্টে আমাদের আর একটা থাকবে 3 মার্কসের কোশ্চেন, একটা করতে হবে। অর্থাৎ দুটো কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা প্রশ্ন তুমি উত্তর দেবে। এবং এটা কিন্তু শেয়ারের চ্যাপ্টার থেকে প্রশ্নটা আসতে চলেছে। আর তারপরে কি হবে, আমাদের এবার 5 মার্কসের কোশ্চেন কিন্তু শুরু হতে চলেছে 5 নাম্বার পয়েন্ট থেকে। তাহলে দেখো, ফিফথ পয়েন্ট 5 মার্কস কোশ্চেন। অর্থাৎ প্রথম চারটে সেকশনে কি হচ্ছে, 2 মার্কসের কোশ্চেন, তারপরে আবার 2 মার্কসের একটা প্রশ্ন, তারপরে 3 মার্কসের তিনটে প্রশ্ন, তারপরে 3 মার্কসের একটা প্রশ্ন। আর তারপরে ফিফথ নাম্বার পয়েন্টে আমাদের শুরু হবে 5 মার্কসের কোশ্চেন, এবং দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ টোটাল চারটে প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে যে কোনো দুটো প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে 5 মার্কসের। এবং এগুলো কিন্তু পার্টনারশিপ থেকে আসতে চলেছে। এরপর আমাদের চারটে প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর, আর এই ফিফথ নাম্বার পয়েন্টটাই কিন্তু তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এখানেই বোর্ড কিন্তু কঠিন প্রশ্ন করতে চাইলে এখানেই দেবে। কারণ এখানে দুটো তিনটে প্রশ্ন রয়েছে, আমি একটু পরে ডিসকাস করব, যেগুলো গুণগত মানে কিন্তু যথেষ্ট ভালো প্রশ্ন দিয়েছে। এরপর আমরা চলে আসি সিক্সথ নাম্বার পয়েন্টে। এবং সিক্সথ নাম্বার পয়েন্টে আবার একটা কিন্তু 5 মার্কসের প্রশ্ন রয়েছে, যে কোনো একটা করতে হবে। অর্থাৎ দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা তোমাকে সলভ করতে হবে। এরপর লাস্ট প্রশ্ন এবং গ্যারান্টেড প্রশ্ন, সেভেন্থ নাম্বার পয়েন্টে কিন্তু একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 5 মার্কসের কোশ্চেন আসবেই আসবে, গ্যারান্টেড। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য তোমাদেরকে বলে রাখি, যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তোমাদেরকে একটু ডাউট মনে হয়,
একটু কঠিন মনে হয় তাহলে কিন্তু তারা অল্টারনেটিভ থিওরিটাও পড়ে যাবে। আমি থিওরি সাজেশন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ 100% ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেবো। এখন এখানেই মডেল কোশ্চেনের পেপারে যে থিওরি গুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা মুখস্থ করো। কারণ এই যে 5 মার্কস এর কোশ্চেনটা আসবে সেখানে একটা কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে থিওরি প্রশ্ন আসবে, আর একটা আমাদের অঙ্ক আসবে। তো অঙ্ক কিন্তু খুব একটা যে কঠিন তা নয়, তো অঙ্ক যাদের সহজ মনে হয় তারা অঙ্ক করবে, যাদের থিওরি সহজ মনে হবে তাদেরকে থিওরি করবে। অর্থাৎ একটা থিওরি একটা কিন্তু অঙ্ক আসতে চলেছে। এই হলো আমাদের কোশ্চেনের প্যাটার্ন অ্যাকাউন্টসে। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা আমাদের আজকের মডেল পেপারটা সলভ করা শুরু করি। দেখো প্রথম যে প্রশ্নটা বলছে, পি এবং কিউ আর পার্টনার্স ইন এ প্রফিট শেয়ারিং লসেস ইন দ্য রেশিও 5:3। তাহলে সঙ্গে সঙ্গে আমি বলতে পারি 5:3টা হচ্ছে আমার ওল্ড রেশিও, রাইট? তাহলে 5:3 আমার ওল্ড রেশিও, ওল্ড পিএসআর। এরপর আমাদের কি বলেছে, দে অ্যাডমিটেড আর, অর্থাৎ আর নতুন পার্টনার বিজনেসে জয়েন করেছে ফর 1/4 শেয়ার, অর্থাৎ বিজনেসের টোটাল যা শেয়ার তার মধ্যে 1/4 শেয়ার কে পেয়ে গেল, আর পেয়ে গেল। তাহলে আমি বলতে পারি 1/4 শেয়ার পি আর কিউ স্যাক্রিফাইস করলো দুজনে মিলে। বলছে ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তো সবার আগে আমার কি ধরতে হবে, এই ধরনের অঙ্কে আমাদেরকে ধরে নিতে হয় পুরো বিজনেসের টোটাল প্রফিট শেয়ারিং হচ্ছে 1, এবং সেই 1 এর মধ্যে আমাদের 1/4 কে নিয়েছে, আর নিয়েছে। তাই উই অ্যাজিউম দ্য টোটাল প্রফিট অফ দ্য ফার্ম ইজ 1 এবং আর টেক্স 1/4 শেয়ার, অর্থাৎ সমগ্র বিজনেসের 1 ভাগ প্রফিট এবং তার মধ্যে থেকে 1/4 আর নিয়ে নিয়েছে। তাহলে আর যদি 1/4 নিয়ে নেয় একের মধ্যে, তাহলে 1 মাইনাস 1/4 করলে আমরা পি প্লাস কিউ এর শেয়ার পেয়ে যাব। অর্থাৎ আমি বলতে পারি রিমেইনিং শেয়ার পি অ্যান্ড কিউ এর 1 মাইনাস 1/4, এবং এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি হবে, 1 মাইনাস 1/4। তাহলে আমি বলতে পারি নিচে এলসিএম হচ্ছে 4 আর এর নিচে 1 রয়েছে, তাহলে 4 ইন্টু 1 4, তাহলে উপরে যাচ্ছে হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু 1 করলে আমাদের 4 হয়, তাই আমি বলবো 1 ইন্টু 1, ওপরে কিন্তু 1। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে পড়ে থাকবে 3/4। অর্থাৎ আমি বলতে পারি এই 3/4 শেয়ারটা হচ্ছে পি অ্যান্ড কিউ দুজনের মিলে। এইবার আমাদেরকে জানতে হবে এই 3/4 শেয়ারের মধ্যে পি এর কত আর কিউ এর কত। দেখো আলাদা করে কোনো কিছু বলেনি যে স্যাক্রিফাইস ডিফারেন্টলি কিছু করেছে কিনা, আর অঙ্কে যখনই ডিফারেন্টলি কিছু বলবে না তখন আমরা ওল্ড রেশিও যেটা থাকবে সেটাতেই ভাগাভাগি করে দেব। অর্থাৎ আমি বলতে পারি এই যে 3/4 শেয়ার রয়েছে তার মধ্যে থেকে পি এর ভাগ কত ছিল, 5/3। তাহলে আমি বলতে পারি 5/8 হচ্ছে পি এর এবং কিউ এর হচ্ছে গিয়ে 3/8। তাহলে 3/4 মাল্টিপ্লাইড বাই 5/8 করলে আমরা পাবো 15/32। এরপরে কিউ এর কত, 3/4 এর মধ্যে 3/8, তাহলে আমি বলতে পারি 9/32। আর আর এর কত, আর তো আমরা জানি 1/4 শেয়ারে এসেছে, তাই আর এসেছে কত, 1/4 শেয়ারে। এবার দেখো সবার ডিনোমিনেটর 32 রয়েছে কিন্তু আর এর 4 রয়েছে, তাহলে রেশিও বেরোবে না। রেশিও বার করার জন্য প্রত্যেকের ডিনোমিনেটরটা কিন্তু সেম করতে হয়। তাহলে তুমি বলো এমন কোন নাম্বার দিয়ে ওপরে এবং নিচে মাল্টিপ্লাই করলে নিচেরটা 32 হবে। তাহলে আমি বলতে পারি 8 দিয়ে যদি মাল্টিপ্লাই করি ওপরে এবং নিচে তাহলে দেখো 8/32 হয়ে গেল। অর্থাৎ পি এর 15/32, কিউ এর 9/32 এবং আর এর 8/32, এবং সেখান থেকে আমরা রেশিও কি বলবো, 15:9:8, and this is the new profit sharing ratio of পি, কিউ এবং আর। এটা কিন্তু নর্মাল একটা প্রশ্ন। এরপর বি নাম্বার প্রশ্ন কি বলেছে, বি নাম্বার প্রশ্নে বলছে অনিতা, বিনিতা এবং সুমিতা আর পার্টনার্স ইন এ প্রফিট শেয়ারিং লসেস 3:2:1, অর্থাৎ ওল্ড পিএসআর কিন্তু বলে দিয়েছে। বিনিতা রিটায়ার্ড, অর্থাৎ বিনিতা রিটায়ার করছে, অর্থাৎ কি আমরা বলতে পারি 3:2:1 এর মধ্যে 2 রিটায়ার করছে, অর্থাৎ 3:1 এখনো পড়ে থাকছে অনিতা এবং সুমিতা। এরপর ফ্রম দ্য ফার্ম, এবং অনিতা এবং সুনিতা ডিসাইডেড টু শেয়ার ফিউচার প্রফিট অ্যান্ড লসেস 2:1, অর্থাৎ ভবিষ্যতে সুনিতা এবং অনিতা কি রেশিওতে শেয়ার করবে প্রফিট সেটা কিন্তু বলে দিয়েছে 2:1। অর্থাৎ অঙ্কে নিউ পিএসআর বলে দিয়েছে, ওল্ড পিএসআর দেওয়া আছে, বার করতে হবে গেইনিং রেশিও কি। এটা খুবই সহজ একটা প্রশ্ন। গেইনিং রেশিওর ফর্মুলা কি আমরা জানি, নিউ পিএসআর মাইনাস ওল্ড পিএসআর। গেইনিং রেশিওর ফর্মুলা কি থাকে, নিউ পিএসআর মাইনাস ওল্ড পিএসআর, অর্থাৎ নতুন প্রফিট শেয়ারিং রেশিও কি তার থেকে বিয়োগ করে দাও ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, আমরা পেয়ে যাবো গেইনিং রেশিও অফ ইচ পার্টনার। তাহলে সবার আগে দেখো ওল্ড পিএসআর 3:2:1, নিউ পিএসআর 2:1,
সেখান থেকে আমরা গেইনিং রেশিওর ফর্মুলাটা ইউজ করবো আর গেইনিং রেশিওটা বার করবো। সবার আগে দেখি অনিতাস গেইন কত। অনিতার নিউ পিএসআর কত? অনিতার নিউ পিএসআর হচ্ছে 2/3, তাহলে 2/3 মাইনাস ওল্ড রেশিও কত? 3/6, তাহলে 2/3 মাইনাস 3/6 যদি আমরা ক্যালকুলেশন করি 1/6 হচ্ছে গিয়ে অনিতার গেইন। এরপরে সুমিতা, সুমিতার ভাগ, নতুন ভাগ কত? 1/3 এবং ওল্ড রেশিও কত? 1/6, তাহলে 1/3 মাইনাস 1/6 করলে আমরা পাবো হচ্ছে 1/6, অর্থাৎ বলতে পারি 1/6:1/6, অর্থাৎ 1:1 কিন্তু আমাদের অনিতা এবং সুনিতার গেইনিং রেশিও। তো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এটাও কিন্তু একটা সহজ প্রশ্ন। এরপর কোশ্চেন নাম্বার সি দেখো, একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছে। বলছে হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনাল রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ ফার্ম? অর্থাৎ পার্টনারশিপ ফার্মের ইন্টারনাল রিকনস্ট্রাকশন অর্থাৎ পরিবর্তন বলতে কি বোঝো? অর্থাৎ ইন্টারনাল রিকনস্ট্রাকশন বলতে বোঝায় পার্টনারশিপ ফার্মের সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন দ্য লিগাল স্ট্রাকচার অর রিলেশনশিপ বিটুইন পার্টনার্স উইদাউট অ্যাকচুয়ালি ডিসলভিং দ্য বিজনেস। অর্থাৎ আমি বলতে পারি পুরো পার্টনারশিপ বিজনেসটাকে বন্ধ না করে, ডিসলিউশন বা ডিসলভ না করে পার্টনারদের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক চেঞ্জ করা বা লিগাল এক্সিস্টেন্সে চেঞ্জ করা, সেটাই হচ্ছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন। অর্থাৎ আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, পার্টনারশিপ ফার্ম বন্ধ করলাম না, এ আর বি দুজন পার্টনার ছিল, তারাই আছে, কিন্তু আগে এ আর বি এর মধ্যে সম্পর্ক ছিল 1:1, এখন ধরো 2:3 করে দিয়েছি। অর্থাৎ আমি বলতে পারি এ আর বি এর মধ্যে পার্টনারদের মধ্যে রিলেশনশিপ চেঞ্জ হলো, পার্টনারশিপের ভেতরের সম্পর্ক চেঞ্জ হলো, তাকে আমরা বলি ইন্টারনাল রিকনস্ট্রাকশন বা বিজনেসের ভেতরের পরিবর্তন কি কি। এবং এই পরিবর্তন কখন কখন হতে পারে, একটা উদাহরণ তো বললাম যে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, অর্থাৎ পার্টনারটা যদি মনে করে নিজেদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওটা চেঞ্জ করে নেবে, তাহলেও এটা একটা উদাহরণ হচ্ছে ইন্টারনাল রিকনস্ট্রাকশনের। দ্বিতীয়, অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার, অর্থাৎ নতুন কোনো যদি পার্টনার জয়েন করে তাহলেও কিন্তু পার্টনারদের মধ্যে সম্পর্ক চেঞ্জ হচ্ছে, সেটাও কিন্তু একটা উদাহরণ ইন্টারনাল রিকনস্ট্রাকশনের। এরপরে রিটায়ারমেন্ট অফ এ পার্টনার, অর্থাৎ কোনো বর্তমান কোনো একজন পার্টনার যদি রিটায়ার করে যায়, ডেথ হয়, বিজনেস থেকে ছেড়ে চলে যায়, তাহলেও কিন্তু পার্টনারদের মধ্যে সম্পর্ক চেঞ্জ হবে এবং সেটাও কিন্তু একটা ইন্টারনাল রিকনস্ট্রাকশন। ডেথ অফ এ পার্টনার আলোচনা করলাম, তাহলে এটা কিন্তু আমাদের একটা থিওরি প্রশ্ন, তাহলে এটা কিন্তু আমাদের একটা থিওরিটিক্যাল প্রশ্ন এবং যেটা সহজ প্রশ্ন। এরপর পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রি ফর ডিস্ট্রিবিউশন অফ অ্যাকিউমুলেটেড লসেস, অর্থাৎ বিজনেসে অনেক বছর ধরে লস হয়ে আসছে এবং সেই জমানো পুরনো লস গুলোকে যেটা ব্যালেন্স শিটে শো করছে, সেটা আমাদের পার্টনারশিপের মধ্যে কি করে জার্নাল এন্ট্রি করা হবে, যখন একজন পার্টনার অ্যাডমিশন নিচ্ছে বা অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার, অর্থাৎ বিজনেসে পুরনো কোনো লস রয়েছে এবং যখন কোনো নতুন পার্টনার জয়েন করছে তখন সেই পুরনো লস গুলোর ট্রিটমেন্ট কি হবে সেই জার্নাল এন্ট্রিটা জানতে চেয়েছে। এটা কিন্তু সহজই, অর্থাৎ দেখে নিই। চলো, তাহলে মনে রাখবে আমার যে লসটা রয়েছে সেই লস গুলো ওল্ড পার্টনারদের লস, অর্থাৎ পুরনো পার্টনার, নতুন পার্টনার যে সে এখনো জয়েন করেনি, তাহলে তার আগে যদি কোনো লস থাকে তাহলে বলতে পারি সেটা পুরনো পার্টনাররা ব্যবসা করে লস করেছে, অর্থাৎ সেই লসটা পুরোটাই পুরনো পার্টনারদেরকে নিতে হবে। তাই এই লসটা পুরনো পার্টনারদের মধ্যে পুরনো রেশিওতে অর্থাৎ ওল্ড পিএসআর এ কিন্তু ভাগাভাগি করে দেবো সিম্পলি। তাহলে আমি বলবো ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অথবা কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাকিউমুলেটেড লসেস অ্যাকাউন্ট, অর্থাৎ যে লসটা থাকবে সেই লসের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দেবো। কারণ আমরা জানি লস মানে হচ্ছে ডেবিট, তাই লসকে এখন ক্রেডিট করে দিলাম, হাটিয়ে দিলাম। আর পার্টনাররা লস নিল, তাহলে পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু কমে গেল, তাই পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টকে করলাম ডেবিট টু অ্যাকিউমুলেটেড লসেস অ্যাকাউন্ট। বিং অ্যাকিউমুলেটেড লসেস ডিস্ট্রিবিউটেড অ্যামং ওল্ড পার্টনার্স ইন দ্য ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, অর্থাৎ ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে পুরোনো পার্টনারদের মধ্যে ভাগাভাগি করে দিলাম এই লসটাকে। ব্যাস এইটুকু জার্নাল এন্ট্রি করলেই তোমাদের 2 মার্কস কিন্তু কমপ্লিট। এরপর পরের প্রশ্ন নাম্বার পয়েন্টে দেখো, আবার একটা থিওরিটিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করেছে, হোয়াট ডু ইউ মিন বাই ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম? আগের প্রশ্নটা ছিল ইন্টারনাল রিকনস্ট্রাকশন অর্থাৎ পরিবর্তন কি, আর এখন বলছে পুরো ফার্মটা বন্ধ করে দেওয়া কাকে বলে, অর্থাৎ ডিসলিউশন কাকে বলে। দেখো, ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম মিনস লিগাল ডেথ অফ এ বিজনেস এন্টিটি, অর্থাৎ লিগালি কোনো একটা বিজনেসকে বন্ধ করে দেওয়াকে আমরা বলে থাকি ডিসলিউশন। এবার it is the process where the relationship between all the partners comes to an end and the business stops its operation and the firm's name is removed from the registrar. অর্থাৎ আমি বলতে পারি কোন একটা পার্টনারশিপ ফার্ম পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া, পার্টনারদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও পুরো বন্ধ করে দেওয়া,
পার্টনারদের মধ্যে পুরো সম্পর্ক বন্ধ করে দেওয়া এবং বিজনেস যে কাজ করছো সেই কাজটাকে পুরো পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া এবং যে রেজিস্ট্রার ছিল, যেখানে পার্টনারশিপ ফর্মটা রেজিস্টার করা ছিল সেখান থেকে তার নাম হাটিয়ে দেওয়া এবং এক কথায় যদি বলি পুরো পার্টনারশিপ ফার্মকে বন্ধ করে দেওয়াটাকে আমরা বলে থাকি ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। এবার এই ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম কখন কখন ঘটতে পারে আমরা একটা দুটো পরীক্ষায় কিন্তু উদাহরণ দিয়ে দেবো, তাহলে কিন্তু পুরো ফুল মার্কস পাবো। এরপরে বাই মিউচুয়াল এগ্রিমেন্ট, অর্থাৎ সমস্ত পার্টনাররা যদি মনে করে যে আমার বিজনেসটা বন্ধ করব, তারা করে দিতে পারে, তাহলে এটা একটা রিজন যে কখন পার্টনারশিপ ফার্ম বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয়, কম্পালসারি ডিসলিউশন, অর্থাৎ যদি দেখা যায় বিজনেস কোনো একটা ইললিগাল কাজের সাথে যুক্ত রয়েছে, পার্টনাররা ইনসলভেন্ট বা দেউলিয়া হয়ে গেছে, তাহলেও কিন্তু বিজনেসটা বন্ধ হয়ে যেতে পারে পার্মানেন্টলি বা ডিসলিউশন হয়ে যেতে পারে। এরপরে কন্টিনজেন্সিস, অর্থাৎ দ্য ফার্ম ওয়াজ ফাউন্ড ফর এ স্পেসিফিক প্রজেক্ট দ্যাট ইজ নাও কমপ্লিটেড, অর্থাৎ আমার যে বিজনেসটা শুরু করেছিলাম সেটা কোনো একটা পার্টিকুলার কারণের জন্য। ধরো দুর্গাপুজোর আগে দুই বন্ধু মিলে আমরা একটা আইসক্রিমের দোকান দিলাম, দুর্গাপুজো শেষ হয়ে গেল, আইসক্রিমের দোকান বন্ধ হয়ে গেল। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ইভেন্ট বা প্রজেক্টের জন্য যদি বিজনেস শুরু করি, সেই প্রজেক্টটা বন্ধ হয়ে গেলেও কিন্তু আমরা পার্টনারশিপ ফার্মকে ডিসলিউশন বা ডিসলভ করে দিতে পারি, বন্ধ করে দিতে পারি। এরপর বাই কোর্ট অর্ডার, কোর্ট যদি পায় যে আমার বিজনেসে কোনো একটা গিল্ট রয়েছে, কোনো একটা ইললিগাল কাজ করেছে, সেটা যদি কোর্ট খুঁজে পায়, কোর্ট যদি ধরা পড়ে, তাহলে সে কিন্তু কোর্ট আমাকে অর্ডার দিতে পারে আমার বিজনেসটাকে বন্ধ করে দেওয়ার জন্য। এরপরে 5 নাম্বার কোশ্চেন, গিভ দ্য নেসেসারি এন্ট্রি ফর দ্য ফলোইং কেসেস, অর্থাৎ দুটো ঘটনা বলেছে পার্টনারশিপের, তার জার্নাল এন্ট্রি শুধু লিখে দিতে হবে। প্রথমটা, রিয়ালাইজেশন এক্সপেন্সেস 5,000 পেইড বাই দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের খরচা ফার্ম পেমেন্ট করেছে, অর্থাৎ ফার্মের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল। তাহলে আমি বলতে পারি রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ক্যাশ আর ব্যাংক কমে গেল তাই করলাম ক্রেডিট, আর খরচা এক্সপেন্সেস বেড়ে গেল তাই আমি বলতে পারি ডেবিট। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট, being realization expenses paid by the firm. সেকেন্ড যেটা চেয়েছে, রিয়ালাইজেশন এক্সপেন্সেস 8,000 পেইড বাই অমিত এ পার্টনার অফ দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের খরচা পার্টনার পেমেন্ট করেছে, তাহলে পার্টনার যদি পেমেন্ট করে পার্টনারকে তো টাকা দিয়ে দিতে হবে, আর ফার্মের খরচা তাহলে ফার্মের রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিট করব। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু অমিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ অমিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট লাইবিলিটি বেড়ে গেল, কারণ ও আমার হয়ে টাকাটা পেমেন্ট করেছে, ফার্মের হয়ে টাকাটা পেমেন্ট করেছে, তাই ক্যাপিটাল লাইবিলিটি বেড়ে গেছে, তাই আমরা করব ক্রেডিট। আর খরচা বেড়ে গেছে, এক্সপেন্সেস বেড়ে গেছে, তাই আমি বলবো ডেবিট। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু অমিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিং রিয়ালাইজেশন এক্সপেন্সেস পেইড বাই অমিত বা অমিতা বিহাফ অফ দ্য ফার্ম। গট ইট? এরপর আমাদের যে লাস্ট 2 মার্কসের কোশ্চেন থাকবে, যে কোনো একটা করতে হবে, দুটো দেওয়া থাকবে। প্রথমটা দেখো, সুদর্শন লিমিটেড purchased assets 99,000 from Kashi Limited. It was agreed that the purchase consideration will be paid by issuing sufficient number of equity shares of rupees 10 each. Pass the journal entry of equity shares issued at par, অর্থাৎ আমরা একটা অ্যাসেট কিনলাম, সেই অ্যাসেটের পরিবর্তে যে টাকাটা পেমেন্ট করব সেটা আমরা পেমেন্ট করছি শেয়ার দেওয়ার মাধ্যমে, অর্থাৎ শেয়ার দিয়ে আমরা অ্যাসেটটা কিন্তু কিনছি। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাসেট কিনবো এবং তার বিনিময়ে শেয়ার দেব, এই রিলেটেড একটা প্রশ্ন 2 মার্কসের তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, গ্যারান্টেড, লিখে নাও, রাইট? অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, সবার আগে এরকমই যখন আমাকে অঙ্ক দেবে যে একটা অ্যাসেট কিনেছি তার বিনিময়ে শেয়ার দিচ্ছি, তো আমার মাথায় প্রশ্ন আসবে কতগুলো শেয়ার দিচ্ছি, অর্থাৎ নাম্বার অফ শেয়ার কতগুলো, সেটা সবার আগে বার করে নিতে হবে। নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশনের ফর্মুলাটা কি? পারচেজ কনসিডারেশন, অর্থাৎ কত টাকায় অ্যাসেটটা কিনছি, ডিভাইডেড বাই শেয়ারের এক একটার দাম কত, শেয়ারের এক একটার দাম বলেছে 10 টাকা, তাহলে অ্যাসেটের ভ্যালু ডিভাইড বাই শেয়ারের এক একটার দাম ডিভাইড করে দেবো, আমরা পেয়ে যাব নাম্বার অফ শেয়ার। তাহলে এই অঙ্কের জন্য 99,000 রুপিস আমরা পেমেন্ট করছি, ডিভাইডেড বাই 10, অর্থাৎ 9,900টা শেয়ার আমরা কিন্তু দিচ্ছি লোককে অ্যাসেটের বিনিময়ে। তাহলে সবার আগে যে জার্নাল এন্ট্রিটা হবে সেটা হচ্ছে অ্যাসেট যে কিনলাম তার জার্নাল এন্ট্রি। কার কাছ থেকে কিনেছি? কাশির কাছ থেকে কিনেছি, তাই বলবো সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট অথবা অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট 99,000 টু কাশি লিমিটেড 99,000, অর্থাৎ আমি বলতে পারি অ্যাসেট আমার জন্য বেড়েছে, সম্পত্তি বেড়েছে তাই ডেবিট করে দিলাম, আর কাশি আমার কাছে টাকা পাবে, লাইবিলিটি বাড়লো তাই আমরা ক্রেডিট করে দিলাম। তাহলে সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু কাশি অ্যাকাউন্ট ক্রেডিটার্সকে ক্রেডিট করে দিলাম, বিং অ্যাসেট পারচেস ফ্রম দ্য কাশি লিমিটেড। এবার এই যে কাশির কাছ থেকে সম্পত্তিটা কিনলাম, তো কাশি তো আমার কাছে টাকা পাবে, এইবার কাশিটা পেমেন্ট করব। দ্বিতীয় জার্নাল এন্ট্রি,
কাশি অ্যাকাউন্ট ডেবিট 99,000 পেমেন্ট করতে হবে। টু, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কতগুলো, 9,900 শেয়ার ইন্টু 10 টাকা করে, টোটাল 99,000 টাকা আমরা ওকে পেমেন্ট করে দিলাম। তাহলে বিং 9,900 ইকুইটি শেয়ার অফ রুপিস 10 টাকা ইচ ইস্যুড অ্যাট পার টু দ্য ভেন্ডার, অর্থাৎ ভেন্ডারকে যার কাছ থেকে কিনেছিলাম, বিক্রেতা যে ছিল, ক্রেডিটার্স বা পাওনাদার যে ছিল, তাকে আমরা পুরো টাকা মিটিয়ে দিলাম ব্যাংক থেকে। এরপর 2 নাম্বার সেগমেন্টের বি প্রশ্ন, যেটা 2 মার্কসে, সেটা দেখো একটা থিওরি প্রশ্ন দিয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই শেয়ার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম, অর্থাৎ শেয়ারকে যদি আমরা প্রিমিয়ামে ইস্যু করি, সেই ইস্যু অ্যাট এ প্রিমিয়াম বলতে কাকে বোঝায়? তাহলে ইস্যু শেয়ার অ্যাট এ প্রিমিয়াম সিম্পলি মিনস এ কোম্পানি সেলিং ইটস স্টক বা শেয়ার ফর মোর দ্যান ইটস ফেস ভ্যালু, অর্থাৎ এক একটা শেয়ারের অ্যাকচুয়াল যা দাম, ফেস ভ্যালু যা, তার থেকে বেশি দামে যদি আমরা বিক্রি করি, তাহলে সেই অতিরিক্ত বাড়তি টাকাটাকে আমরা বলে থাকি প্রিমিয়ামের টাকা। ইফ এ শেয়ার হ্যাজ আ ফেস ভ্যালু অফ রুপিস 10 টাকা, একটা উদাহরণ দিয়ে দেবে, পুরো ফুল মার্কস দেবে তবে। তাহলে 10 টাকার একটা শেয়ার, যার ফেস ভ্যালু 10 টাকা, সেটা আমরা বিক্রি করছি 15 টাকা, অর্থাৎ 15 রুপিজে। তাহলে আমি বলতে পারি 15 - 10, টোটাল 5 রুপিস আমি লোকের কাছ থেকে এক্সট্রা নিচ্ছি, এবং এটাই হচ্ছে আমার শেয়ার প্রিমিয়াম। এবং 2 মার্কস কিন্তু কমপ্লিট। এরপর আমাদের সেকশন বি 3 মার্কসের কোশ্চেন কিন্তু শুরু হতে চলেছে। 3 মার্কসের কোশ্চেনও আমাদেরকে কিন্তু 3টে প্রশ্ন করতে হবে, এবং 6টা প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ 6টার মধ্যে মাত্র 3টে প্রশ্ন করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু খুব একটা টাফ পরীক্ষা হবে না, কারণ তোমার কাছে অপশন অঢেল, তার মধ্যে থেকে মাত্র 3টে প্রশ্ন করতে হবে। চলো, প্রথম যে প্রশ্নটা সেটা বলেছে, অমল বিমল আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস 3:2, অর্থাৎ এটাই হচ্ছে আমার OTSR। অমল বিমল স্যাক্রিফাইসেস ওয়ান হাফ অফ দেয়ার রেসপেক্টিভ শেয়ার্স ইন ফেভার অফ চন্দন, অর্থাৎ চন্দন বলে নতুন একজন পার্টনার এসেছে, তাকে এক একজনের যা শেয়ার ছিল তাদের থেকে 1/2, অর্থাৎ আমার যদি 10টা শেয়ার থাকে তাহলে 5টা দিয়ে দিয়েছি, আমার যদি 5টা শেয়ার থাকে তাহলে আমি 2.5টা শেয়ার দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার যা শেয়ার থাকবে তার হাফ আমি কিন্তু তোমাকে দিয়ে দিলাম। এরপরে বলছে চন্দন ইজ টু ব্রিং হিজ শেয়ার অফ প্রিমিয়াম ফর গুডউইল ইন ক্যাশ, অর্থাৎ ক্যাশে কিন্তু আমরা প্রিমিয়ামের টাকাটা আনবো নতুন যে পার্টনার আসছে গুডউইলের জন্য, এবং তার দাম হচ্ছে গিয়ে 4 লাখ টাকা। অর্থাৎ গুডউইলের টাকা কত এনেছে ক্যাশে, গুডউইলের দাম কিন্তু 4 লাখ টাকা, তার মধ্যে ওর যা ভাগ, সেই টাকাটা কিন্তু চন্দন ক্যাশে বিজনেসে আনতে চলেছে, এবং যেটা কাকে দেবে, যেটা যারা স্যাক্রিফাইস করছে তাদেরকে কিন্তু টাকাটা দিয়ে দিতে হবে। বলেছে পাস দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য রেকর্ডিং অফ প্রিমিয়াম ফর গুডউইল, অর্থাৎ যে গুডউইলের টাকাটা আনলো সেটার জার্নাল এন্ট্রি করে দেখাও। অর্থাৎ এই জার্নালটা করার আগে আমার কিন্তু দুটো ইনফরমেশন দরকার, যে পুরোনো পার্টনাররা কি রেশিওতে স্যাক্রিফাইস করেছে, কারণ ওই গুডউইলের টাকাটা তাদের মধ্যে সেই স্যাক্রিফাইসিং রেশিওতেই ভাগ হবে। তাহলে সবার আগে দেখো অমল স্যাক্রিফাইস কত হবে, আমি বলতে পারি অমলের ছিল 3/5, 3/5 ওল্ড রেশিও, তার থেকে হাফ তো দিয়ে দিয়েছে, তাহলে হাফ কত, তাহলে 3/5 মাল্টিপ্লাইড বাই হাফ, অর্থাৎ 3/5 মাল্টিপ্লাইড বাই হাফ, অর্থাৎ আমি বলতে পারি 3/5 এর হাফ আমি দিয়ে দিচ্ছি, তাহলে কত সেটা, তাহলে সেটা হচ্ছে 3/10। এরপর আমি বলতে পারি বিমল 2/5 এর মালিক ছিল, তার থেকে 1/2 দিয়ে দিচ্ছে, অর্থাৎ 2/5 এর 1/2 দিয়ে দিচ্ছে, অর্থাৎ ওর যা ছিল তার হাফ, তাহলে কত হয় 2/10। এবং অমল যেটা দিল প্লাস বিমল যেটা দিল, এই দুটোকে যোগ করলে আমি বলতে পারি চন্দন পেয়েছে, সেটাই হচ্ছে তার গেইন। তাহলে চন্দনের নিউ শেয়ার কত বা গেইন কত, 3/10 প্লাস 2/10, অর্থাৎ 5/10, অর্থাৎ আমি বলতে পারি 3/10 অমল স্যাক্রিফাইস করেছে, বিমল কি করেছে 2/10 স্যাক্রিফাইস করেছে, আর এই দুটোকে যোগ করলে চন্দন 5/10 কিন্তু গেইন করেছে। অর্থাৎ নিউ স্যাক্রিফাইসিং রেশিও অফ অমল আর বিমল কত বেরোলো, 3:10, অর্থাৎ 3/10 = 2/10, তাহলে আমি বলতে পারি 3:2 কিন্তু আমার স্যাক্রিফাইসিং রেশিও অফ অমল এবং বিমল, আর চন্দনের গেইনিং রেশিও হচ্ছে 5/10। তাহলে চলো, তাহলে সবার আগে দেখে নিই গুডউইলের দাম কত হবে চন্দন যে টাকাটা আনবে। চন্দনের গুডউইলের টাকা আনতে হবে ওর যতটুকু মালিক ততটুকু, টোটাল ফার্মের গুডউইল হচ্ছে 4 লাখ টাকা, 4 লাখ রুপিস, তার মধ্যে থেকে চন্দনের শেয়ার আমরা এক্ষুনি বার করলাম 5/10, তাহলে 4 lakhs এর 5/10 ও আনবে, অর্থাৎ 2 লাখ রুপিস কিন্তু চন্দন আনতে চলেছে, কার জন্য, অমল আর বিমলের জন্য, তাদের স্যাক্রিফাইসিং রেশিওতে। তাহলে সবার আগে যে জার্নাল এন্ট্রিটা হবে সেটা হচ্ছে টাকা আনছে চন্দন প্রিমিয়াম ফর গুডউইলের জন্য, তাহলে ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট 2 লাখ রুপিস,
বিং প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন ক্যাশ বাই চন্দন, অর্থাৎ চন্দন বিজনেসে গুডউইলের টাকাটা আনলো। এবার এই গুডউইলের টাকাটা কার জন্য এনেছে? অমর আর বিমলের জন্য। তাহলে সেটাই দিয়ে দিই। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু অমল কত ভাগ? 3/5, আর টু বিমল 2/5, 1,20,000, 80,000 টাকা ওদের মধ্যে ভাগাভাগি করে দিয়ে দিল স্যাক্রিফাইসিং রেশিওতে। বিং প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিটেড টু all partners in their sacrificing ratio 3:2। ব্যাস 3 মার্কস কমপ্লিট। এরপর বি নাম্বার প্রশ্ন কি বলেছে? P and Q were partners in a firm sharing profit and losses in the ratio 4:3। তাহলে এটাকে বলতে পারি ওল্ড পি এস আর। দে অ্যাডমিটেড আর, অর্থাৎ আর কিন্তু বিজনেসে জয়েন করেছে 3/7 শেয়ারে, অর্থাৎ সমগ্র বিজনেস যত শেয়ার তার মধ্যে 3/7 শেয়ার কিন্তু আর নিয়ে নিল। এরপরে নিউ প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছে 2:3, 2:2:3, অর্থাৎ আমাদের কিন্তু নিউ পিএসআর ও বার করতে হলো না। তাহলে ওল্ড পিএসআর দেওয়া আছে, নিউ পিএসআর দেওয়া আছে, কত গেইন করেছে আর সেটাও দেওয়া আছে, এবং আর ব্রট ইন 2 লাখ টাকা অ্যাজ ক্যাপিটাল, অর্থাৎ আর ক্যাপিটাল বাবু 2 লাখ টাকা আনলো, এবং 60,000 টাকা ফর দ্য গুডউইল, গুডউইলের টাকা আনেছে 60,000 টাকা, হাফ অফ হুইচ উইথড্রল বাই পি অ্যান্ড কিউ। এই যে 60,000 টাকা গুডউইলের টাকাটা আনলো, কে এনেছে? আর। কার জন্য এনেছে? এনেছে হচ্ছে পি অ্যান্ড কিউ এর জন্য। এবার পি আর কিউ যা স্যাক্রিফাইস করছে সেই রেশিওতে আমরা ওদের মধ্যে ভাগাভাগি করে দেবো টাকাটা। দেওয়ার পর ওরা যে টাকাটা পেলো সেই টাকার অর্ধেক বলেছে হাফ অফ হুইচ উইথড্রল বাই পি অ্যান্ড কিউ, অর্থাৎ পি আর কিউ কিন্তু সেই টাকাটা বাড়ি নিয়ে চলে যাবে, নিজের টাকা নিজে বাড়ি নিয়ে চলে যাচ্ছে ফ্রম দ্য ফার্ম। স্যাক্রিফাইসিং রেশিও তাকে বলে দিয়েছে 2:1, অর্থাৎ অঙ্কের মধ্যে কিছুই আমাকে বার করতে হচ্ছে না। ওল্ড রেশিও দেওয়া, নিউ পিএসআর দেওয়া, যে গেইন করেছে তার গেইন দেওয়া, যা স্যাক্রিফাইস করে সেটাও দেওয়া, অর্থাৎ কিচ্ছু বার করতে হলো না। শুধু পাস দ্য জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দ্য ফার্ম, অর্থাৎ এই যে দুটো ঘটনা ঘটলো আর যে অ্যাডমিশন নিল সেই দুটো জার্নাল এন্ট্রি শুধু করতে হবে, ক্যাপিটালের জার্নাল এন্ট্রি আর প্রিমিয়াম ফর গুডউইলের জার্নাল এন্ট্রি। তাহলে সবার আগে জার্নাল এন্ট্রি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর এর ক্যাপিটালের লাইবিলিটি বাড়লো আর বিজনেসের টাকা এলো তাই ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট করে দিলাম 2,60,000। টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট, গুডউইলের টাকা এনেছে 60,000 টাকা, সেটাকেও আমরা কিন্তু ক্রেডিট করে দিলাম। তাহলে আমি বলতে পারি ব্যাংকে কোন টাকা এসছে? ব্যাংকে এসছে গুডউইলের টাকা প্লাস ক্যাপিটালের টাকা। তাহলে কত টাকা? 2 লাখ টাকা এসছে ক্যাপিটাল বাবদ, আর 60,000 টাকা এসছে গুডউইলের প্রিমিয়াম বাবদ। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 2,60,000, টু ক্যাপিটালের টাকা 2 লাখ টাকা, টু প্রিমিয়াম ফর গুডউইলের টাকা 60,000 টাকা, পুরো টাকা বিজনেসে চলে এলো। এইবার এই যে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা আনলো এটা কার জন্য আনলো? তাহলে এরপর এই যে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা আনলো এটা কার জন্য আনলো? যারা স্যাক্রিফাইস করেছে তাদের জন্য। তাহলে টু পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট, কি রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিওতে 2:1। অর্থাৎ আমি বলতে পারি 2/3 পাবে হচ্ছে গিয়ে পি, এবং 1/3 পাবে হচ্ছে কিউ। কত হয়? পি এর ভাগ হচ্ছে 40,000 আর কিউ এর ভাগ হচ্ছে 20,000। অর্থাৎ প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 60,000 টাকা, টু পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট 40,000 টাকা, টু কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট 20,000 টাকা। বিং প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড, ভাগ করে দেওয়া হলো পি এবং কিউ এর মধ্যে ইন দ্য স্যাক্রিফাইসিং রেশিও 2:1, অর্থাৎ 2:1 ওদের মধ্যে ভাগাভাগি করে দিয়ে দিলাম। এরপর এই যে ভাগাভাগি করে টাকাটা দেওয়া হলো এর মধ্যে অর্ধেক টাকা ওদের টাকা, ওরা বাড়ি নিয়ে চলে যাবে, তুলে নিয়ে চলে যাবে। অর্থাৎ আমি বলতে পারি পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 20,000, কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 10,000, টু ব্যাংক অ্যাকাউন্ট 30,000। তাহলে দেখো 40,000 টাকা পেয়েছিলাম, তার মধ্যে 20,000 টাকা হাফ বাড়ি তুলে নিয়ে গেলাম। 20,000 টাকা পেয়েছিলাম, তার মধ্যে হাফ 10,000 টাকা তুলে নিয়ে চলে গেলাম। অর্থাৎ টোটাল 30,000 ব্যাংক থেকে কমে গেল, তাই ব্যাংকে করে দিলাম ক্রেডিট 30,000। তাহলে পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 30,000, being half of the premium for goodwill withdrawal by the old partners or sacrificing partners। এরপরে সি নাম্বার প্রশ্নটা দেখো, থিওরিটিক্যাল প্রশ্ন দিয়েছে। স্টেট এনি 3 পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন স্যাক্রিফাইসিং রেশিও এবং গেইনিং রেশিও, অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিও কি হবে এবং গেইনিং রেশিও কি হবে তার পার্থক্য চেয়েছে। স্যাক্রিফাইসিং রেশিও আর গেইনিং রেশিওর পার্থক্যটা দেখে নিই। The ratio in which old partners surrenders a portion of their profit shares in favor of new partners, অর্থাৎ যখন ওল্ড পার্টনাররা তার একটা ভাগ নিউ পার্টনারকে দিয়ে দিচ্ছে সেটাকেই আমরা বলে থাকি আমার স্যাক্রিফাইস, অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিও। আর দ্য রেশিও ইন হুইচ continuing partners acquires the shares of a retirement or retiring or deceased partner, তাদেরকে বলে গেইন রেশিও। অর্থাৎ যখন কোন এক্সিস্টিং পার্টনার, বর্তমান পার্টনাররা কোন একটা পার্টনার চলে গেলে তার ডেথের কারণে চলে যাক আর রিটায়ারমেন্টের কারণে চলে যাক,
তার ভাগটা যখন আমি পেয়ে যাচ্ছি, আমার লাভ হচ্ছে, সেটাকে আমরা বলে থাকি গেইনিং রেশিও। অর্থাৎ আমার ভাগ কাউকে দিয়ে দিলে স্যাক্রিফাইসিং রেশিও, কারোর ভাগ আমি পেলে সেটা হচ্ছে আমার গেইনিং রেশিও। এরপর পারপাস, কখন স্যাক্রিফাইসিং রেশিও বার করা হয়, কখন গেইনিং রেশিও বার করা হয়? Used to distribute the premium for goodwill brought in by new partners among the existing partner। অর্থাৎ যখন কোনো নিউ পার্টনার বিজনেসে গুডউইলের টাকা নিয়ে আসে, তখন ওল্ড পার্টনারদের মধ্যে, স্যাক্রিফাইসিং পার্টনারদের মধ্যে সেই টাকাটা ভাগ করে দেওয়ার জন্য আমরা স্যাক্রিফাইসিং রেশিওটাকে ইউজ করি। আবার ইউজ টু ডিটারমাইন দ্য শেয়ার অফ গুডউইল ফর কম্পেনসেট টু দ্য গেইনিং পার্টনার। অর্থাৎ যখন কোনো পার্টনার ছেড়ে চলে যাচ্ছে, বিজনেসের গুডউইলের যে ভাগের মালিক সে ছিল, তার সেই টাকাটা দিয়ে দেওয়ার জন্য আমরা বার করে থাকি গেইনিং রেশিও। ফর্মুলা কি? স্যাক্রিফাইসিং রেশিও ফর্মুলা হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। গেইনিং রেশিওর ফর্মুলা কি? ঠিক তার উল্টো, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। ব্যাস, এই তিনটে ভালো পয়েন্ট যদি লেখো, তাহলে কিন্তু তোমার ফুল 3 মার্কস। তবে চেষ্টা করবে যে কমার্ক্সের প্রশ্ন, থিওরিটিক্যাল প্রশ্ন, তার একটা পয়েন্ট অন্তত বেশি লিখতে। আর যদি ডেফিনেশন বেসড কোশ্চেন থাকে, তার সাথে কিন্তু একটা উদাহরণ দিয়ে দিতে, তাহলে কিন্তু ফুল মার্কস, কোনো কাটার জায়গা নেই। এরপর ডি নাম্বার যে প্রশ্নটা রয়েছে, অনিল সুনীল ইকুয়াল পার্টনার্স, অর্থাৎ 1:1 কিন্তু পার্টনার, ওল্ড রেশিও। ব্যালেন্স শিট দেওয়া রয়েছে 31 মার্চ 2025, এবং সেখানে আমার একটা ব্যালেন্স শিট দেওয়া রয়েছে, লাইবিলিটিস দেওয়া, অ্যাসেট দেওয়া। দেখো লাইবিলিটিস এবং অ্যাসেটের মধ্যে কোনো আইটেম কঠিন কিচ্ছু নেই। নর্মাল ক্যাপিটালের ব্যালেন্স, ক্রেডিটার্স দেওয়া, বিলস পেয়েবল দেওয়া, নর্মাল অ্যাসেট দেওয়া এবং ক্যাশের ব্যালেন্স দেওয়া। অঙ্কে কি বলছে? বাসু অ্যাডমিটেড 1/4 শেয়ার, অর্থাৎ নতুন পার্টনার বিজনেসে জয়েন করছে অন 1 এপ্রিল 2025। অর্থাৎ ব্যালেন্স শিট যেদিন দেওয়া, ঠিক তার পরের দিন বিজনেসে জয়েন করছে, এবং সে ক্যাপিটাল টাকা এনেছে 75,000 রুপিস। শুধু বলছে স্টক রিডিউস করেছে 2,500 টাকা, অর্থাৎ স্টকের যা দাম ছিল তার দাম কমে গেছে। প্ল্যান্ট এন্ড মেশিনারি ডিপ্রিসিয়েট হবে, অর্থাৎ প্ল্যান্ট এন্ড মেশিনারির দাম কমে গেল। আর কি বলছে? ল্যান্ডের ভ্যালু বেড়ে গেছে 2,25,000, অর্থাৎ ল্যান্ডের ভ্যালু বেড়ে গেছে। এবং সেখান থেকে আমার শুধুমাত্র রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলেছে, একদম সহজ প্রশ্ন। তাহলে চলো আমরা একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কেটে ফেলি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এদিকে আমার হচ্ছে ডেবিট, এদিকে আমার হচ্ছে ক্রেডিট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে আমার কোনো লস হলে, আর কোনো লাভ বা গেইন হলে সেটা কিন্তু আমার ক্রেডিট দিকে আসবে। ব্যাস এইটুকু আমার মাথায় রাখতে হয়। এরপরে কি হবে? দেখো সবার আগে কি বলেছে? স্টকের দাম কমে গেছে, তাহলে স্টকের দাম যদি কমেছে, আমার লস হয়ে গেল, তাহলে বলবো টু স্টক অ্যাকাউন্ট 2,500 টাকা। প্ল্যান্ট এন্ড মেশিনারি ডেপ্রিসিয়েট হয়েছে, তাহলে আমার লস হয়েছে। টু প্ল্যান্ট এন্ড মেশিনারি, টু ডেপ্রিসিয়েশন বা টু প্ল্যান্ট এন্ড মেশিনারি বলে কত টাকা ছিল? 60,000 টাকার 10%। তাহলে 60,000 টাকার 10% হচ্ছে 6,000 টাকা, ডেবিট হয়ে গেল, লস হয়ে গেল। এরপর ল্যান্ড এন্ড বিল্ডিং এর দাম বেড়ে গেছে 2,25,000, তাহলে বাই ল্যান্ড এন্ড বিল্ডিং বলে রিভ্যালু কত হয়েছে? 2,25,000 মাইনাস 1,65,000, যেটা আগে দাম ছিল, তাহলে ডিফারেন্স টাকাটা আমার দাম বেড়ে গেছে, তাহলে 60,000 রুপিস। তাহলে দেখো 60,000 রুপিস আমার লাভ হয়েছে, আর এই 2 টাকা আমার লস হয়েছে। তাহলে এবার কি করতে হবে? আমাদেরকে ব্যালেন্স বার করতে হবে। তাহলে দেখো কোন সাইডটা বড়? আমাদের ক্রেডিট সাইডটা বড়। এই ক্রেডিট সাইডটা বড়, তাই টোটালের কলামে আমরা লিখে দিলাম ক্রেডিট সাইডের ব্যালেন্সটা, এবং সেখান থেকে 2,500 এবং 6,000 টাকা মাইনাস করে দেবো, এবং মাইনাস করলে ব্যালেন্স পড়ে থাকবে 51,500 টাকা। তাহলে আমি বলতে পারি এই যে 51,500, এটা হচ্ছে রিভ্যালুয়েশন গেইন, অর্থাৎ রিভ্যালুয়েশন করে আমার লাভ হলো। তাহলে টু প্রফিট অন রিভ্যালুয়েশন বা টু গেইন অন রিভ্যালুয়েশন বলে আমরা দেখাবো। এবং এই টাকাটা যাবে কোথায়? ওল্ড পার্টনাররা ওল্ড রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তাহলে অনিল 1/2, সুনীল 1/2। কারণ অঙ্কে বলেছিল পুরোনো যে পার্টনাররা ছিল অনিল এবং সুনীল, তারা ইকুয়াল পার্টনার, অর্থাৎ 1:1, তাহলে 1/2, 1/2। তাহলে আমি বলতে পারি এই যে 51,500, তার মধ্যে হাফ নেবে অনিল 25,750 টাকা, সুনীল হাফ নেবে 25,750 টাকা। ব্যাস ভাগাভাগি হয়ে গেল। আর এর সাথে সাথে কিন্তু আমাদের এই প্রশ্নটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের যে 3 মার্কসের নেক্সট কোশ্চেনটা রয়েছে, অয়ন, সায়ন এবং রায়ান আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস 2:2:1। এটা কিন্তু ওল্ড পিএসআর। এরপর অয়ন রিটায়ার্স ফ্রম দ্য ফার্ম, সায়ন অ্যান্ড রায়ান ডিসাইডেড টু শেয়ার ফিউচার প্রফিটস, অর্থাৎ ভবিষ্যতে কি নিউ রেশিও হবে, সেটা কিন্তু আমাদের 5:3 বলে দিয়েছে। অন দ্য ডেট গুডউইলের ভ্যালু বলেছে 1,08,000 টাকা। পাস দ্য নেসেসারি গুডউইলের এন্ট্রি, অর্থাৎ গুডউইলটাকে বিজনেসে কিভাবে দেখাবো তার জার্নাল এন্ট্রি কিন্তু জানতে চেয়েছে। তাহলে সবার আগে আমাকে কি করতে হবে? অয়নের গুডউইল কত সেটা আগে বার করতে হবে। কারণ আমি বলতে পারি অয়ন রিটায়ার করছে, অর্থাৎ অয়ন বিজনেস ছেড়ে চলে যাচ্ছে,
তাহলে ও যতটুকু মালিক ছিল গুডউইলে সেই টাকাটা অয়নকে দিয়ে দিতে হবে। তাহলে অয়নের ভাগ কত ছিল দেখো, ওল্ড 2/5, তাহলে 2/5 এর মালিক হচ্ছে অয়ন। তাহলে আমি বলতে পারি সমগ্র বিজনেসের গুডউইলের ভ্যালু হচ্ছে 1,08,000 টাকা। তার মধ্যে থেকে 2/5 হচ্ছে অয়নের ভাগ, কত সেটা বার করে নেব। তাহলে 1,08,000 মাল্টিপ্লাইড বাই 2/5 করলে 43,200 হচ্ছে অয়নের শেয়ার টোটাল ফার্মের গুডউইলের মধ্যে। এবার এই যে গুডউইলের টাকাটা, এটা কারা নেবে আর কারা দেবে? অয়ন ছেড়ে চলে যাচ্ছে, তাই অয়নকে টাকা দিতে হবে। সায়ন আর রায়ন টাকা দেবে কারণ এরা গেইন করছে। তাহলে সবার আগে আমাদের গেইনিং রেশিও বার করতে হবে। আর একটু আগে দেখলাম গেইনিং রেশিওর ফর্মুলা কি, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। নিউ রেশিও সায়নের কত ছিল, সায়নের দেখো বলে দিয়েছে 5:3, অর্থাৎ 5/8। আর রায়ানের কত, 3/8। তাহলে আমি বলতে পারি 5/8 থেকে ওল্ড রেশিও 2/5 বিয়োগ করলাম, পেয়ে যাবো 9/40। রায়ানের 3/8 থেকে 1/5 বিয়োগ করলাম, পেয়ে যাবো 7/40। অর্থাৎ আমি বলতে পারি 9:7 হচ্ছে কি আমাদের রায়ান এবং সায়নের গেইনিং রেশিও। গট ইট? এরপর এই যে রেশিওটা বার করলাম তাদের গেইনিং রেশিও, সেই রেশিওতেই কিন্তু তারা গুডউইলের টাকাটা ডিস্ট্রিবিউট করবে। এবারে আমরা যদি দেখি তাহলে সায়ন কত টাকা দেবে আর রায়ান কত টাকা দেবে। টোটাল কত টাকা দিতে হবে, 43,200 টাকা দিতে হবে কাকে, অয়নকে, কারণ অয়ন কিন্তু স্যাক্রিফাইস করে বাড়ি চলে যাচ্ছে। তাহলে ওর যে পোর্শনের মালিক ছিল সেই টাকাটা ওকে দিয়ে দিতে হবে। কত কে দেবে, বলছে এই 43,200 এর মধ্যে 9/40 দেবে হচ্ছে সায়ন, আর 7/40 দেবে হচ্ছে কি আমার রায়ান। অর্থাৎ আমি বলতে পারি 9:7 এ কিন্তু তারা ভাগাভাগি করে দেবে, রাইট? তাহলে সায়নের কন্ট্রিবিউশন হচ্ছে 43,200 মাল্টিপ্লাইড বাই 9/16, কারণ 9:7 এই রেশিওতে কিন্তু তারা ভাগ করছে, 9 ভাগ দিচ্ছে ও, 7 ভাগ দিচ্ছে আর একজন। তাহলে করলে কত পাবো, করলে পাবো 24,300। এরপর 43,200 এর মধ্যে 7 ভাগ দেবে কে, অর্থাৎ 7/16 ভাগ কে দেবে, 16 ভাগ দেবে হচ্ছে কি আমাদের রায়ান। তাহলে 7/16 করলে আমরা পাবো হচ্ছে 18,900। সিম্পল ক্যালকুলেশন। এরপরে এই যে বার করে নিলাম কে কত টাকা দিচ্ছে আর কে কোন টাকাটা পাচ্ছে, সেটা জাস্ট জার্নাল এন্ট্রিটা আমার করে দিতে হবে। জার্নাল এন্ট্রির ফর্মুলা কি থাকে, জার্নাল এন্ট্রির ফর্মুলা হচ্ছে গেইনিং পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার অ্যাকাউন্ট। অর্থাৎ আমি বলতে পারি যে গেইন করছে তাকে ডেবিট করে দাও, যে স্যাক্রিফাইস করছে তাকে ক্রেডিট করে দাও। দেখে নিই, তাহলে সায়ন এখানে গেইন করেছে, রায়ন এখানে গেইন করেছে, তাহলে এদের ক্যাপিটালকে ডেবিট করে দিলাম 24,300, 18,900। আর পুরো টাকাটাই স্যাক্রিফাইস কে করছে, অয়ন, তাই অয়নস ক্যাপিটাল অ্যাকাউন্ট স্যাক্রিফাইস পেড করে দিলাম। বিং অয়নস শেয়ার অফ গুডউইল অ্যাডজাস্টেড অ্যামং সায়ন অ্যান্ড রায়ান ইন দেয়ার গেইনিং রেশিও 9:7। তাহলে নর্মাল একজন পার্টনার ছেড়ে চলে যাচ্ছিল, সে স্যাক্রিফাইস করেছে, তার পোর্শনটা অন্যদেরকে দিয়ে দিল, তাই তারা গেইন করেছে। তাই যারা গেইন করলো সেই টাকাটা যে স্যাক্রিফাইস করছে তাকে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিল গুডউইল বাবদ। এরপর এফ নাম্বার পয়েন্টে কি বলেছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অর ওয়েজ অফ ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, মেনশন এনি থ্রি অফ দেম। অর্থাৎ সমগ্র বিজনেসকে কিভাবে ডিসলিউশন করা হয় সেটা কাকে বলে, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস কিভাবে করা যেতে পারে সেটা বলো, এবং তিনখানা রিজন বলো যখন পার্টনারশিপ ফার্ম ডিসলভ হয়ে যায় বা ডিসলিউশন হয়ে যায়। একটু আগেও কিন্তু আমরা এটা ডিসকাস করেছিলাম, সেম টাইপের প্রশ্ন কিন্তু একটু আগেও দিয়েছে, ডিসলিউশন অফ ফার্ম কাকে বলে। দেখো ডিসলভিং অফ এ পার্টনারশিপ ফার্ম ইনভলভস উইন্ডিং আপ অফ এ বিজনেস অ্যাফেয়ার্স, অর্থাৎ পুরো বিজনেসটাকে বন্ধ করে দেওয়াটাকে কিন্তু ডিসলিউশন বলে। সেটেলিং ডেটস, ডিস্ট্রিবিউটিং দ্য রিমেইনিং অ্যাসেটস অ্যামং দ্য পার্টনার্স, অর্থাৎ লোকে যত টাকা পায় সেটা সব মিটিয়ে দাও, যত সম্পত্তি রয়েছে সেটা পার্টনারদের মধ্যে ভাগাভাগি করে দাও এবং পুরো বিজনেসটাকে বন্ধ করে দাও। এটাকেই বলা হয় ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। এই ডিসলিউশন কখন কখন হতে পারে, তিনটে উদাহরণ চেয়েছে। ডিসলিউশন বাই এগ্রিমেন্ট, অর্থাৎ এই পার্টনারশিপ ফার্ম ইজ বর্ন বাই কন্ট্রাক্ট, অর্থাৎ কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু পার্টনারশিপ ফার্ম তৈরি করা হয়। আবার এটা বন্ধও করা যেতে পারে কন্ট্রাক্টের মাধ্যমে, অর্থাৎ পার্টনাররা সবাই মিলে যদি তারা বলে যে আমার বিজনেসটাকে বন্ধ করে দেবো, তাহলেও কিন্তু তারা বিজনেসটাকে বন্ধ করে দিতে পারে। পার্টনারশিপ ফার্ম যেমন আমরা
চারজন বন্ধু মিলে ডিসাইড করলাম একটা বিজনেস খুলবো, তাহলে বিজনেস শুরু হতে পারে। আবার চারজন বন্ধু মিলেই ডিসাইড করলাম যে বিজনেসটাকে বন্ধ করে দেবো, তাহলে কিন্তু বিজনেসটা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এটাকে বলা হয় ডিসলিউশন বাই এগ্রিমেন্ট, অর্থাৎ সবাই মিলে বিজনেসটাকে বন্ধ করে দিচ্ছেন। এরপরে কম্পালসারি ডিসলিউশন, অর্থাৎ আমরা যদি দেখি ল, কোনো কারণে আইন কোনো বিজনেসের মধ্যে ঢুকেছে এবং দেখছে সেখানে কোনো ইল্লিগাল কাজ হয়েছে, সমস্ত পার্টনাররা ব্যাংক্রাফট হয়ে গেছে, ইনসলভেন্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, তাহলে বিজনেস চালাবে কে? তাহলে বিজনেসটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে আইন যদি দেখে, কোর্ট যদি দেখে যে বিজনেসের মধ্যে সমস্ত পার্টনার ইনসলভেন্ট হয়ে গেছে, তাহলে কিন্তু পুরো পার্টনারশিপ বিজনেসটাকে বন্ধ করে দিতে পারে। আবার যদি কোনো দেখে কোনো বিজনেসে ইল্লিগাল কোনো কাজ হচ্ছে, তাহলেও কিন্তু কোর্ট বলতে পারে বিজনেসটাকে বন্ধ করে দাও, আইন কিন্তু বলতে পারে বিজনেসটাকে বন্ধ করে দাও। এরপরে কন্টিনজেন্ট রেজলিউশন, অর্থাৎ কোনো বিজনেস যদি কোনো একটা পার্টিকুলার ইভেন্টের জন্য শুরু হয়, তাহলে পুজোর আগে, দুর্গাপুজোর আগে কোনো দোকান দিয়েছি, দুর্গাপুজো শেষ, বিজনেস বন্ধ, তাহলে এটাকে বলে কন্টিনজেন্ট রেজলিউশন, অর্থাৎ কোনো একটা কারণের জন্য বিজনেস শুরু করেছি, কারণটা মিটে গেছে, বিজনেস বন্ধ। ডিসলিউশন বাই কোর্ট, অর্থাৎ কোর্ট যখন দেখবে বিজনেসের সবাই আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ পাগল হয়ে গেল, ইজ গিলটি ফর মিসকন্ডাক্ট, কোনো জুয়াচুরি করার জন্য, কোনো ঘাপলাবাজি করার জন্য ধরা পড়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্ট বলতে পারে শাট ডাউন দ্য বিজনেস, অর্থাৎ বিজনেসটাকে পুরো বন্ধ করে দাও। তাহলে এই সমস্ত উপরের কারণের জন্য কিন্তু বিজনেসটা ডিসলভ করা যেতে পারে, পার্টনারশিপ ফার্মটাকে কিন্তু বন্ধ করা যেতে পারে। এরপরে দেখো ফোর্থ নাম্বার পয়েন্টে আমরা বললাম যে তোমার কাছে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে 3 মার্কসের। এখান থেকে শেয়ারের কোশ্চেন আসবে, অর্থাৎ ফোর্থ নাম্বার পয়েন্টে কিন্তু শেয়ার থেকে প্রশ্ন আসতে চলেছে। বলছে সঞ্জয় লিমিটেড forfeited 200 shares of rupees 100 each fully called up non payment of final con money of 3, অর্থাৎ 10 টাকার মধ্যে 3 টাকা দেইনি, তার জন্য কি করতে হবে? ফরফিট করতে হবে। দিস শেয়ার সাবসিকুয়েন্টলি রিইস্যুড, ফরফিট করার পর এই শেয়ারটাকে আবার বিক্রি করে দিয়েছি, রিইস্যু করে দিয়েছি 8 টাকাতে, অর্থাৎ 10 টাকার শেয়ার আমরা কিন্তু 8 টাকাতে বিক্রি করছি, অর্থাৎ 2 টাকা কিন্তু নিয়ে নি লোকের কাছ থেকে, এই 2 টাকাটা অ্যাডজাস্ট করতে হবে শেয়ার ফরফিচার থেকে। পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ সৃঞ্জয় লিমিটেড। যাদের শেয়ারের চ্যাপ্টারে প্রবলেম রয়েছে, এই অঙ্কটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো, এক্স্যাক্টলি সেম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে একটা না একটা শেয়ারের চ্যাপ্টার থেকে। তাহলে সবার আগে কি বললো? 200 শেয়ার ফরফিট করছি, 10 টাকা দাম, 3 টাকা না দেওয়ার জন্য। তাহলে আমি বলতে পারি 10 টাকার মধ্যে 7 টাকা দিয়ে দিয়েছে আর 3 টাকা দেয়নি, এবং এই ঘটনার জন্য তাকে ফরফিট করছি। ফরফিটার, অর্থাৎ ফরফিটার যখনই হবে তখন শেয়ার ক্যাপিটালকে করবো আমরা ডেবিট। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা? 200 শেয়ার ইন্টু 10 টাকা করে তার ফেস ভ্যালু ছিল, তাহলে 200 শেয়ার 10 টাকা করে দাম, এই শেয়ারটাকে আমরা প্রফিট করছি, তাই ডেবিট করে দিলাম 2000 টাকা। এর মধ্যে থেকে টু ইকুইটি শেয়ার ফাইনাল কল বা কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, কত টাকা দেয়নি সেটা দেখাতে হবে। তাহলে আমি বলতে পারি 200 ইন্টু 3 টাকা করে দেয়নি, অর্থাৎ 600 টাকা দেয়নি, ক্রেডিট করে দিলাম কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, বা যে জন্য দেয়নি সেটাকেও ক্রেডিট করে দিলাম। এরপরে টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, যত টাকা দিয়ে দিয়েছে সেটাকে করব ফরফিচারের মধ্যে। তাহলে আমি বলতে পারি 200 ইন্টু 7 টাকা করে দিয়ে দিয়েছে, অর্থাৎ 1400 টাকা দিয়ে দিল। তাহলে আমি বলতে পারি 200 ইন্টু 10 টাকা পুরো শেয়ারটাকে আমরা ফরফিট করছি, তার মধ্যে থেকে 200 ইন্টু 3 টাকা 600 টাকা দেয়নি বলে ফরফিট করছি, আর 200 ইন্টু 7 টাকা দিয়ে দিয়েছে, এই টাকাটা ওদের কাছ থেকে কেড়ে নিলাম, ফরফিট করে নিলাম। বিং 200 shares of rupees 10 each forfeited for non payment of final call money of 3 per share। এরপরে এই যে ফরফিট করলাম, সেই শেয়ার গুলোকে আবার রিইস্যু করতে হবে, পুনরায় বিক্রি করতে হবে। জানালেন কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত টাকায় বিক্রি করেছি? 8 টাকায়। তো আমি বলতে পারি 200 শেয়ার 8 টাকা করে আমার ব্যাংকে এসেছে, তাহলে 1600 টাকা এসেছে। তাহলে দেখো 2 টাকা করে তো লোকে দেয়নি, তাহলে 2 টাকা এখনো নিতে হবে লোকের কাছ থেকে, তাই সেটাকে আমরা করব ফরফিচারে, যে 1400 টাকা অলরেডি নেওয়া রয়েছে, কেড়ে নিয়েছিলাম লোকের কাছ থেকে, সেই টাকা থেকে আমরা করব অ্যাডজাস্ট। তাহলে ফরফিচার অফ শেয়ার অ্যাকাউন্ট ডেবিট, এখানে যত টাকা নেওয়া ছিল তার মধ্যে থেকে 400 টাকা নিয়ে নিলাম, অর্থাৎ 200 ইন্টু 2 টাকা করে নিয়ে নিলাম। তাহলে দেখো 10 টাকার পুরো হিসাব মিলে গেল, 10 টাকার মধ্যে 8 টাকা এখন নিয়েছি, আর 2 টাকা আগে নেওয়া ছিল তার সাথে অ্যাডজাস্ট করলাম। এরপরে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, পুরো 200 ইন্টু 10 টাকা, পুরো মালিক চলে এলো, 2000 টাকার মালিক চলে এলো। বিং 200 shares reissued 8 per shares as fully paid up, অর্থাৎ পুরো টাকা দিয়ে দিল। এরপরে দেখো 1400 টাকা এখানে আমরা প্রফিট করেছিলাম, তার মধ্যে 400 টাকা ইউজ করে ফেলেছি, বাকি 1000 টাকা এখনো পড়ে রয়েছে, সেই 1000 টাকাটাকে আমরা পাঠাবো ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টের মধ্যে।
তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট 1000 টাকা, টু ক্যাপিটাল রিজার্ভ 1000 টাকা। কিভাবে এসেছে? 1400 টাকা ফরফিচারের সময় নিয়ে নিয়েছিলাম, কেড়ে নিয়েছিলাম, তার মধ্যে থেকে 400 টাকার রিইস্যু করার সময় আমরা ইউজ করে ফেলেছি, বাকি 1000 টাকা এখনো পড়ে রয়েছে ফরফিচারের মধ্যে, সেটাকে আমরা পাঠিয়ে দিলাম ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টের মধ্যে। being gain on reissue of forfeited shares transferred to capital reserve। এরপর একটা দেখো থিওরিটিক্যাল প্রশ্ন আছে, স্টেট এনি থ্রি ডিফারেন্সেস বিটুইন রিজার্ভ ক্যাপিটাল এবং ক্যাপিটাল রিজার্ভ। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপচুয়াল প্রশ্ন। দেখো, রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে, ক্যাপিটাল রিজার্ভ কাকে বলে, অর্থাৎ একটা নামের এদিক ওদিক চেঞ্জ করে দেওয়ার জন্য পুরো কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ মনোজিৎ সরকার আর সরকার মনোজিৎ দুটো আলাদা, তাই বলছে রিজার্ভ ক্যাপিটাল এবং ক্যাপিটাল রিজার্ভ এই দুটো কিন্তু আলাদা। কি কি বলছে, এ পোর্শন অফ আনকল্ড শেয়ার, অর্থাৎ আমরা যত টাকার শেয়ার বিক্রি করছি, ফর এন এক্সাম্পল 10 টাকা, তার মধ্যে থেকে মনে করো 8 টাকা চেয়ে নিয়েছি, 2 টাকা এখনো চাইনি। এই যে 2 টাকাটা আমি লোকের কাছে চাইনি, আমি এই 2 টাকাটা রেখে দিলাম, পরবর্তীকালে যেদিন বিজনেস বন্ধ হয়ে যাবে সেই দিন লোকের কাছ থেকে চাইবো। এই যে টাকাটা আমরা সরিয়ে রেখেছি এটাকে বলা হয় রিজার্ভ ক্যাপিটাল, অর্থাৎ শেয়ারের টাকা যেটা আমি চাইনি, ভবিষ্যতে বন্ধ হয়ে গেলে চাইবো, সেটাকে বলা হয় রিজার্ভ ক্যাপিটাল। আর ক্যাপিটাল রিজার্ভ কাকে বলে, যখন কোন একটা ক্যাপিটাল প্রফিট করছি, অর্থাৎ কোন একটা অ্যাসেট বিক্রি করছি, কোন একটা সম্পত্তি বিক্রি করছি, কোন একটা ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করছি, এবং সেখান থেকে যে প্রফিটটা কামালাম সেটাকে বলা হয় ক্যাপিটাল প্রফিট। আর সেই ক্যাপিটাল প্রফিটের টাকা আমাদেরকে সরিয়ে রাখতে হয় ভবিষ্যতের জন্য কোন একটা ক্যাপিটাল লসের জন্য, সেটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল রিজার্ভ। ফর এন এক্সাম্পল, আমার কাছে একটা বিল্ডিং ছিল 10 লাখের, আমি সেটাকে বিক্রি করেছি 12 লাখে, তাহলে বলতে পারি 2 লাখ টাকার প্রফিট হয়েছে। এই যে প্রফিটটা, এই প্রফিটটা আমরা সরিয়ে রাখবো ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টের মধ্যে, এটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। অর্থাৎ সম্পত্তি বিক্রি করার জন্য, ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করার জন্য যে প্রফিট হলো তাকে বলা হয় ক্যাপিটাল প্রফিট, আর ক্যাপিটাল প্রফিট ভবিষ্যতের জন্য সরিয়ে রাখাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। গট ইট? এরপর ক্রিয়েশন, রিজার্ভ ক্যাপিটাল ইজ নট ম্যান্ডেটরি, অর্থাৎ রিজার্ভ ক্যাপিটাল বানানো কোনো বাধ্যবাধকতা নেই, এটা আমাদের ইচ্ছাতে আমরা বানাই। কিন্তু ক্যাপিটাল রিজার্ভ বানানোটা কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ ক্যাপিটাল প্রফিট হয়েছে, ক্যাপিটাল রিজার্ভ কিন্তু তোমাকে বানাতেই হবে। ইউটিলাইজেশন, অর্থাৎ কোথায় ইউজ করতে পারি এই টাকাটা, রিজার্ভ ক্যাপিটালটাকে আমরা ইউজ করতে পারবো শুধুমাত্র কোম্পানি বন্ধ হয়ে গেলে সেই সময়। আর ক্যাপিটাল রিজার্ভের টাকা আমরা ইউজ করতে পারি বোনাস শেয়ার ইস্যু করার জন্য, কোনো প্রিলিমিনারি এক্সপেন্সেস সেট আপ করার জন্য, বা কোনো ক্যাপিটাল লস হলে আমরা তখন তখন কিন্তু ইউজ করতে পারি। অর্থাৎ এই ঘটনাগুলো ঘটলে আমরা ক্যাপিটাল রিজার্ভ ইউজ করতে পারবো, কিন্তু রিজার্ভ ক্যাপিটাল শুধুমাত্র কোম্পানি বন্ধ হয়ে গেলে তখনই ইউজ করতে পারবো। এবার আমরা শুরু করব 5 মার্কসের কোশ্চেন। এখানে একটুখানি এটা হবে 5, রাইট? সেকশন এ 2 মার্কসের কোশ্চেন, সেকশন বি আমাদের হচ্ছে 3 মার্কসের কোশ্চেন, সেকশন সি আমাদের কিন্তু 5 মার্কসের কোশ্চেন। আরো মনে রাখার সুবিধা, 5 নাম্বার পয়েন্ট, 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, একবার আমরা পড়ে নিই। রেড ব্লু আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও 3:2। সো 3:2 হচ্ছে আমার ওল্ড পিএসআর। On 31st March 2025, their balance sheet as under। নিচে একটা ব্যালেন্স শিট দেওয়া রয়েছে 31st March 2025 এ। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স বলে দিয়েছে, রিজার্ভ বলে দিয়েছে, ক্রেডিটার্স বলে দিয়েছে। তাহলে এর মধ্যে শুধুমাত্র রিজার্ভের আমাদের স্পেশাল ট্রিটমেন্ট হয়। এরপর প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফার্নিচার, ডেটাস, স্টক, ক্যাশ ইন হ্যান্ড, বাকি সমস্ত নর্মাল আইটেম। তাহলে এর মধ্যে শুধুমাত্র রিজার্ভ হচ্ছে আমার স্পেশাল আইটেম, বাকি সবই হচ্ছে নর্মাল অ্যাসেট, নর্মাল লাইবিলিটিস। এরপর অঙ্কে কি বলছে, অন 1st April 2025 গ্রিন ইজ অ্যাডমিটেড, অর্থাৎ নতুন পার্টনার অ্যাডমিশন নিয়েছে। অন দ্য ফলোইং টার্মস দ্য ফার্নিচার ইজ রিভ্যালুড 8,000 টাকা, অর্থাৎ ফার্নিচারের যা দাম ছিল, ফার্নিচার 10,000 টাকা ছিল, এখন বর্তমানে দাম কমে 8,000 হয়ে গেছে, তাহলে বলতে পারি 2,000 টাকার আমার লস হয়ে গেল। প্ল্যান্ট এন্ড মেশিনারি ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 15%। অ্যাপ্রিসিয়েটেড মানে দাম বেড়েছে, তাহলে প্ল্যান্ট এন্ড মেশিনারির দাম বেড়েছে কত টাকা, আগে ছিল 40,000, এখন 15% দাম বাড়বে। এরপর ক্রেডিটার্স নট ইয়েট রেকর্ডেড ইন দ্য বুকস, অর্থাৎ আমাদের এই যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটের মধ্যে ক্রেডিটার্স 2,000 টাকার কোনো রেকর্ড করাই ছিল না, কিন্তু সেটাকে টু বি রেকর্ডেড ইমিডিয়েটলি, অর্থাৎ এখন রেকর্ড করা হবে। তাহলে আমরা বলতে পারি লাইবিলিটি বাড়লো, আমার জন্য লস হয়ে গেল। এরপরে স্টক ইজ টু বি ইনক্রিজড, অর্থাৎ স্টকেরও দাম কিন্তু বেড়েছে, আমার লাভ হয়েছে। এরপরে গ্রিন উইল গেট 1/5 শেয়ার অফ দ্য প্রফিট,
টোটাল ফার্মের যা প্রফিট রয়েছে তার মধ্যে 1/5 শেয়ার কে পাবে, গ্রিন পাবে। আর বাকিটা কাদের জন্য? বাকিটা তাহলে ওল্ড পার্টনারদের জন্য, রেড এবং ব্লুর জন্য। এরপর বলছে লাস্ট পয়েন্ট, গ্রিন ইজ টু ব্রিং 30,000 অ্যাজ ক্যাপিটাল, অর্থাৎ গ্রিন 30,000 ক্যাপিটালের টাকা এনেছে, অ্যান্ড 10,000 অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল ইন ক্যাশ, অর্থাৎ ক্যাশে গুডউইলের টাকা এবং ক্যাপিটালের টাকা আনলো। কি বলছে অঙ্কে? পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ রেকর্ডিং দ্য অ্যাবভ ট্রানজাকশনস ইন দ্য বুকস অফ দ্য ফার্ম, অর্থাৎ বইতে এই সমস্ত ট্রানজাকশনস গুলো আমাদেরকে রেকর্ড করে দেখাতে হবে। এবার যখনই কোনো একজন পার্টনার অ্যাডমিশন নেয়, যখনই সে কোনো একটা শেয়ার অফ প্রফিট নিল, তাহলে সঙ্গে সঙ্গে তার গেইন হচ্ছে, আর পুরোনো পার্টনারটা কিন্তু তাদের ভাগ থেকে এই ভাগটা ছেড়ে দিচ্ছে, তাহলে তাদের স্যাক্রিফাইস হচ্ছে। তাহলে সবার আগে আমাকে বার করতে হবে স্যাক্রিফাইসিং রেশিও। এবার এই অঙ্কের জন্য এবং তোমাদের পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট নোটস বলে দিই, যখন কোনো অঙ্কে ওল্ড রেশিও দেওয়া থাকবে এবং কেউ নতুন অ্যাডমিশন নিচ্ছে এবং সে কত ভাগে আসছে সেটা বলে দিয়েছে, কিন্তু এই ভাগটার মধ্যে পুরনো পার্টনাররা কত ভাগ দিচ্ছে সেটা আলাদা করে কিছু বলা নেই, বা নিউ পিএসআর আলাদা করে কিছু বলা নেই, সেক্ষেত্রে আমরা মনে রাখবো ওল্ড রেশিওতেই তারা স্যাক্রিফাইস করবে, অর্থাৎ আমরা বলতে পারি ওল্ড রেশিও ইজ ইকাল টু স্যাক্রিফাইসিং রেশিও। জার্নাল এন্ট্রি করে ফেলি। সবার প্রথম জার্নাল এন্ট্রি 1 এপ্রিল। 1 এপ্রিলে কি হয়েছে দেখো, স্টকের ভ্যালু কি হয়েছে, ইনক্রিজ করে গেছে। তাহলে অ্যাসেটের যদি ভ্যালু বেড়ে যায় তাহলে অ্যাসেট কে করবো, ডেবিট। তাহলে স্টক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 6,000 টাকা, কারণ স্টকের দাম 6,000 টাকা কিন্তু বেড়ে গেছে, স্টকের দাম 6,000 টাকা বেড়ে গেল, আমরা ডেবিট করে দিলাম। এর সাথে দেখো আর কি কি বলছে, ফার্নিচার 8,000 টাকা হয়েছে, এটা তো কমে গেছে। আর এইদিকে দেখো প্ল্যান্ট এন্ড মেশিনারির দাম বেড়েছে বলছে, অ্যাপ্রিসিয়েটেড 15%। তাহলে 15% প্ল্যান্ট এন্ড মেশিনারির যদি দাম বেড়ে গিয়ে থাকে, তাহলে আগে ছিল 40,000 টাকা, এখন দাম বেড়ে গেছে 15%। তাহলে 40,000 টাকার 15% যদি আমরা করি, তাহলে বেরোবে হচ্ছে 6,000 টাকা। তাহলে প্ল্যান্ট এন্ড মেশিনারির দাম বাড়লো, প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেট বেড়েছে। স্টকের দাম বেড়েছে, অ্যাসেট বাড়লো, তাই ডেবিট 6,000 টাকা। টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কিন্তু আমরা ক্রেডিট করে দিলাম, কারণ লাভ হয়েছে তাই। তাহলে প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট, টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যে যে কারণের জন্য আমার লাভ হয়েছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে চলে গেল। এরপর ফার্নিচার ইজ ভ্যালুড 8,000 টাকা, বর্তমানে ফার্নিচারের ভ্যালু হয়েছে 8,000 টাকা। আগে কত ছিল? আগে ছিল 10,000 টাকা। তাহলে আমি বলতে পারি 2,000 টাকা আমার লস হয়ে গেল, কমে গেল সে ভ্যালু। তাহলে 2,000 টাকা যদি কমে গিয়ে থাকে, রিভ্যালুয়েশন কে করবো আমরা ডেবিট, খরচা হয়েছে, লস হয়েছে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। টু ফার্নিচার অ্যাকাউন্ট 10,000 ছিল, 8,000 হয়েছে, তাহলে 2,000 টাকা লস, ক্রেডিট করে দিলাম টু ফার্নিচার অ্যাকাউন্ট। আর একটা দেখো ক্রেডিটার সম্পর্কে কি বলা আছে, ক্রেডিটার্স নট ইয়েট রেকর্ডেড, ক্রেডিটার্স রেকর্ড করাই ছিল না, এখন নতুন করে লিখতে হবে, লাইবিলিটি বেড়ে গেল তাই লস হয়ে গেল, তাই আমার রিভ্যালুয়েশন কে করবো ডেবিট, আর ক্রেডিটার্স কে করবো ক্রেডিট। তাহলে প্রথম দুটো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, প্রথম তিনটেই আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে ক্রেডিটার্স কে করলাম ক্রেডিট 2,000 টাকা, তাহলে ফার্নিচার কে করলাম ক্রেডিট, যেহেতু ফার্নিচারের ভ্যালু কমে গেছে 2,000 টাকা। ক্রেডিটার্স কে করলাম ক্রেডিট, কারণ আমার লাইবিলিটি বেড়ে গেছে, লস হয়ে গেল। আর রিভ্যালুয়েশন কে করলাম ডেবিট, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, টু ফার্নিচার টু ক্রেডিটার্স। এরপর থার্ড জার্নাল এন্ট্রি এপ্রিলের 1 তারিখেই হচ্ছে। এবার আমাদেরকে দেখতে হবে যে রিভ্যালুয়েশনে লাভ হলো না লস হলো। আমরা অ্যাকচুয়ালি কোনো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এখানে করিনি, শুধু জার্নাল এন্ট্রি করেছি, কারণ অঙ্কে শুধু জার্নাল এন্ট্রি কিন্তু করতে দিয়েছে। তাই তোমরা কিভাবে রিভ্যালুয়েশনের প্রফিট বা লসটাকে ক্যালকুলেট করবে, দেখো যেখানে যেখানে রিভ্যালুয়েশন ক্রেডিট হবে সেই ক্রেডিট গুলোকে সব যোগ করব, এবং যেখানে যেখানে ডেবিট হবে সেগুলোকে সব লেস করে দেবো। তাহলে যদি অতিরিক্ত পড়ে থাকে পজিটিভ, তাহলে বলবো প্রফিট হয়েছে। আর যদি দেখি ক্রেডিট সাইডটা কম, ডেবিট সাইডটা বড়, তাহলে বলবো লস হয়েছে। তাহলে এই অঙ্কের জন্য দেখো রিভ্যালুয়েশন 12,000 টাকা আমার কি হয়েছে, ক্রেডিট, আর রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে 4,000 টাকা। তাহলে বলতে পারি ক্রেডিট দিকটা বড়, তাহলে এখান থেকে 4,000 বিয়োগ করে দিলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার গেইন বা লাভ। আমরা দেখে নিই, 12,000 থেকে 4,000 বিয়োগ করে দিলাম, 8,000 টাকা পড়ে থাকে, তাহলে 8,000 টাকা কিন্তু আমার গেইন হচ্ছে রিভ্যালুয়েশন করে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। টু এই যে গেইনটা বেরোলো, ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তাহলে টু রেডস ক্যাপিটাল 3/5, টু ব্লুস ক্যাপিটাল 2/5, 4,800, 3,200, কারণ ওল্ড রেশিও আমাদের ছিল 3:2, রাইট? তাহলে 3:2 তে ওরা নিজেদের মধ্যে এই প্রফিটটাকে ভাগাভাগি করে নিল। এরপর আর কি বলেছে, অঙ্কে দেখো একটা রিজার্ভ দেওয়া ছিল,
একটু আগেই বললাম রিজার্ভ হচ্ছে আমার স্পেশাল আইটেম। ওল্ড পার্টনারদের টাকা থেকে কিন্তু প্রফিট থেকে কিন্তু এই রিজার্ভটা বানানো। তাই ওল্ড পার্টনাররা যখনই নিউ পার্টনার আসবে, তাই নিজেদের মধ্যে নিজেদের সম্পত্তি ভাগাভাগি করে বাড়ি নিয়ে চলে যাবে। তাই রিজার্ভটা ওল্ড পার্টনারদের টাকা, ওল্ড পার্টনারদের জিনিস, তাই ওল্ড পার্টনারদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে বাড়ি চলে যাবে। তাহলে এরপরে কি হবে? রিজার্ভ অ্যাকাউন্টকে করবো ডেবিট, রিজার্ভ হেঁটে গেল টু রেডস ক্যাপিটাল টু ব্লুস ক্যাপিটাল। কোন রেশিওতে? ওল্ড রেশিওতে। 3/5 আর 2/5 এ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল এই 20,000 টাকাটা, রিজার্ভের টাকাটা। এরপর কি হবে? এরপর গ্রিন কি করছে? গ্রিন অ্যাডমিশন নিয়েছে। গ্রিন অ্যাডমিশন নেওয়ার সময় কি কি জিনিস এনেছে? 30,000 টাকা ক্যাপিটালের টাকা, 10,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইলের টাকা ক্যাশে। তাহলে আমার জন্য ক্যাশ বাড়লো। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু গ্রিনস ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000 টাকা, টু প্রিমিয়াম ফর গুডউইল 10,000 টাকা, টোটাল 40,000 টাকা কিন্তু আমার ক্যাশে এলো। এরপরে এই যে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা গ্রিন আনলো, এটা কার জন্য এনেছে? যারা যারা স্যাক্রিফাইস করেছে তাদের জন্য এনেছে। তাহলে রেড আর ব্লুর জন্য। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা টু রেডস ক্যাপিটাল টু ব্লুস ক্যাপিটাল। স্যাক্রিফাইসিং রেশিও কি? সেম ওল্ড রেশিও। তাহলে 3:2 তে ভাগাভাগি করে নিল। তাহলে 3/5 নেবে হচ্ছে রেড, আর 2/5 নেবে হচ্ছে কিন্তু আমাদের ব্লু। আর এর সাথে সাথে আমাদের সমস্ত জার্নাল এন্ট্রি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু খুব একটা টাফ ছিল না, নর্মাল অঙ্কই। 5 মার্কস কমপ্লিট। এরপরে যে অঙ্কটা রয়েছে, বি নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক, কারণ এখানে একটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট রয়েছে, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। X, Y, and Z were partners in a firm sharing profits and losses in the ratio 5:3:2। অর্থাৎ ওল্ড রেশিও হচ্ছে কি আমার ওল্ড পিএসআর। ওল্ড পিএসআর হচ্ছে 5:3:2, এক্স ওয়াই অ্যান্ড জেড। এরপরে রয়েছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। এই ফান্ডটা আমার কি কাজে লাগে? এটা হচ্ছে এমন একটা টাকা যেটা আমরা সরিয়ে রেখেছি, এইদিকে যে ইনভেস্টমেন্ট রয়েছে তার যদি দাম কমা বাড়া হয়, তাহলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য। এরপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স পড়ে আছে। এরপরে ক্যাপিটালের ব্যালেন্স পড়ে আছে। সমস্ত অ্যাসেট গুলো নর্মাল বলে দিয়েছে, প্রভিশন বলে দিয়েছে, আর ক্যাশ বলে দিয়েছে। তাহলে সমস্ত অ্যাসেট, সমস্ত লাইবিলিটি বলে দিল যে আমার ফর্মে কি কি আছে। এরপরে অঙ্কে কি বলছে? অন দ্য অ্যাবভ ডেট ওয়াই রিটায়ার্ড, অর্থাৎ ওয়াই কিন্তু ফার্ম ছেড়ে চলে যাচ্ছে। আর যখনই রিটায়ারমেন্ট হয়, আমাদেরকে কি বার করতে হয়? গেইনিং রেশিও। কারণ ওয়াই ছেড়ে চলে যাবে, ওর স্যাক্রিফাইস, আর বাকিরা যারা থাকছে তাদের কি হবে? গেইন হবে। and X and Z agreed to continue the business on the following terms। এবং X আর Z কিন্তু বিজনেসটাকে কন্টিনিউ করবে। কি কি টার্মসে? বলছে গুডউইল অফ দ্য ফার্ম 51,000 টাকা। যেদিন Y চলে যাচ্ছে সেই দিন সমগ্র বিজনেসের গুডউইলের ভ্যালু হয়েছে 51,000 টাকা। তাহলে সেটা গেইনিং স্যাক্রিফাইসিং রেশিওতে কিন্তু সমস্ত পার্টনারদের মধ্যে ভাগাভাগি হবে। এরপর কি হবে? এরপর বলেছে দেয়ার ওয়াজ এ ক্লেম ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন। তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন কিন্তু ক্লেম আছে, অথচ দেখো অঙ্কের মধ্যে কোথাও ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড কিছুই নেই, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ কিছুই নেই। তাহলে আমি বলতে পারি যত টাকা ক্লেম করবে পুরোটাই আমার জন্য এক্সপেন্সেস বা লস হবে। সেটা কোথায় যাবে? সেটা আমার যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে। এরপর প্রভিশন ফর ব্যাড ডেট রিডিউস টু 1000, অর্থাৎ প্রভিশনটাকে কমাতে হবে 1,000 টাকা দিয়ে। আগে কত ছিল? 3,000 টাকা। এখন কত কমছে? 1,000 টাকা। তাহলে আমার যদি কোনো একটা লাইবিলিটি কমে যায়, তাহলে আমার লাভ হচ্ছে। তাহলে বলবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট দিকে যাবে, যেহেতু আমার লাভ হয়েছে। আর এখানে 1,000 টাকা কমে যাবে। এরপর ওয়াই উইল বি পেইড, অর্থাৎ ওয়াই কে দেওয়া হবে 8,200 টাকা ইন ক্যাশ, অর্থাৎ ওয়াই ছেড়ে চলে যাচ্ছে। সমস্ত অঙ্ক করার পর, পার্টনার্স ক্যাপিটাল করার পর আমরা দেখে নেব ওয়াই কত টাকা পাবে, এবং যত টাকা পাবে তার মধ্যে 8,200 টাকা এক্ষুনি তাকে ক্যাশে দিয়ে দেবো। আর বাকি যত টাকা পড়ে থাকবে সেটা আমাদেরকে ট্রান্সফার করতে হবে, উইল বি ট্রান্সফার টু হিজ লোন অ্যাকাউন্ট, অর্থাৎ ওর লোন অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা ট্রান্সফার করব। এই অবধি নর্মাল অঙ্ক ছিল, সবকিছুই নর্মাল। এবার কি বলছে? নিউ প্রফিট শেয়ারিং রেশিও এক্স অ্যান্ড জেড এর 3:2, অর্থাৎ নতুন পিএসআর ও বলে দিল 3:2, and their capital will be in the new profit sharing ratio। অর্থাৎ এক্স আর জেড যে বিজনেসটাকে কন্টিনিউ করছে, বছরের শেষ দিন তাদের ক্যাপিটাল পড়ে থাকবে কিন্তু 3:2 নিউ রেশিওতে। এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের করতে হবে একদম শেষে, তার আগে অবধি কিন্তু কোনো এফেক্ট করবে না।
এরপর দ্য ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, এই যে অ্যাডজাস্টমেন্টটা করব নিউ রেশিওতে, সেটা ক্যাশে করব না, সেটা কি বলেছে, বাই ওপেনিং কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টকে ওপেন করে আমাদেরকে এই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি গুড কোশ্চেন। এই কোশ্চেনটা গুণগত মানে যথেষ্ট ভালো প্রশ্ন, তাই এই কোশ্চেনটা ভালোভাবে তোমরা বুঝে নাও এবং খাতা কলমে নিজে থেকে কোশ্চেনটা কিন্তু করবে। অঙ্কে দেখো কি বানাতে বলেছে, প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে আমরা পার্টনার্স ক্যাপিটালকে বানাবো এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। চলো, তাহলে সবার আগে আমরা একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কেটে নিয়েছি। কি হবে, ডেবিট অ্যান্ড ক্রেডিট। এরপরে কি হবে, আমরা একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও কেটে নিয়েছি। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও কি হবে, এদিকে হবে আমার ডেবিট আর এদিকে হবে আমার ক্রেডিট। কি 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 আছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তিনটে কলাম। আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পার্টিকুলার অ্যামাউন্ট। এরপরে আমরা দেখে নিই কি কি রিভ্যালু হয়েছে আর কি কি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। অঙ্কটা পড়বো, ডাইরেক্টলি পোস্টিং করব যেটা যেখানে যাবে। অঙ্কে সবার আগে কি বলেছে দেখো, গুডউইল অফ দ্য ফার্ম ৫১,০০০ টাকা, অর্থাৎ সমগ্র ফার্মের গুডউইল ৫১,০০০ টাকা। যে টাকাটা কি হবে, যে গেইন করছে সে টাকা দেবে, যে স্যাক্রিফাইস করছে সে টাকা পাবে। অর্থাৎ আমরা বলতে পারি এক্স আর জেড টাকা দেবে আর ওয়াই চলে যাচ্ছে, টাকাটা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ সে টাকাটা পাবে। তাহলে কত টাকা পাবে, গেইনিং রেশিও অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। অর্থাৎ আমরা দেখে নিই ওয়াই যে ছেড়ে চলে গেল, কত ভাগ ছেড়ে চলে গেল। আগে রেশিও ছিল এক্স ওয়াই জেড এর 5:3:2, তাহলে আমি বলতে পারি 3/5 6 7 8 9 10, 3/10। তাহলে আমি বলতে পারি 3/10 ভাগ ওয়াই ছেড়ে চলে যাচ্ছে, তাই 3/10 ভাগ সে কি করবে, গুডউইলের টাকা বাড়ি নিয়ে যাবে। তাহলে চলো সবার আগে আমরা ওয়ার্কিং নোটস এর গুডউইলের টাকাটা বার করে নিই। দেখো গুডউইলের টাকা যদি আমরা প্রথমে বার করি, সমগ্র ফার্মের গুডউইল কত, ৫১,০০০ টাকা। ও ওয়াই কত ভাগ ছেড়ে যাচ্ছে, 3/10। তাহলে ৫১,০০০-এর 3/10 ওয়াই কে দিতে হবে টাকাটা, কত টাকা, ১৫,৩০০ টাকা। তাহলে 51,০০০-এর 3/10, যে ভাগটা ও ছেড়ে চলে যাচ্ছে, তাহলে 15,300 বেরিয়ে গেল। এইবার এই 15,300টা দেবে কে, যারা গেইন করছে তারা দেবে, অর্থাৎ আমি বলতে পারি এক্স অ্যান্ড জেড দেবে। এবার আমরা গেইনিং রেশিও ফর্মুলা আমরা জানি, গেইনিং রেশিও ফর্মুলা হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তাহলে সবার আগে এক্স কত গেইন করেছে আর জেড কত গেইন করেছে আমাদের বার করতে হবে। অঙ্কে দেখো আমাদেরকে ওল্ড পিএসআর ও দেওয়া রয়েছে, আবার নিউ পিএসআর কি হবে সেটাও বলে দিয়েছে 3:2। তাহলে আমরা বার করে ফেলি নিউ মাইনাস ওল্ড করে। তাহলে নিউ রেশিও হচ্ছে 3:2, ওল্ড রেশিও হচ্ছে 5:3:2, এক্স অ্যান্ড জেড এর। তাহলে এক্স এর নিউ রেশিও কত, 3/5, ওয়াই এর কত, 2/5, আর ওল্ড রেশিও কত ছিল, এক্স এর ছিল 5/10 আর জেড এর ছিল 2/10, রাইট। তাহলে 3/5 থেকে আমরা যদি 5/10 মাইনাস করে দিই, তাহলে আমরা ক্যালকুলেশন করে পাবো 1/10। আর জেড এর যদি বার করি 2/5 থেকে 2/10, তাহলে পাবো 2/10। তাহলে আমি বলতে পারি 1/10 is to 2/10, তাহলে আমি বলতে পারি 1:2 হচ্ছে আমাদের গেইনিং রেশিও কার, এক্স আর জেড এর, রাইট। তাহলে এই যে গুডউইলের টাকাটা বেরোলো 15,300 টাকা, এর মধ্যে থেকে 1/3 দেবে হচ্ছে গিয়ে আমার, কে দেবে, এক্স দেবে, আর 2/3 দেবে কে, জেড দেবে, রাইট। তাহলে বার করে নিই, তাহলে এক্স দেবে হচ্ছে গিয়ে 10,000, 15,300 টাকার 1/3, আর আমাদের জেড কত দেবে, জেড দেবে 15,300 টাকার 2/3। ক্লিয়ার, 5100। তাহলে 51,000 অর্থাৎ 5100, 5,100 টাকা কে দেবে, এক্স দেবে। আর জেড এরটা যদি আমরা কাটাকুটি করি, তাহলে এখানেও 5100, আর 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে 5 2 10 আর 2 1 2, তাহলে 10,200 টাকা কিন্তু আমাদের জেড দেবে, রাইট। তাহলে টাকা পাবে কে, টাকা পাবে হচ্ছে ওয়াই, কত টাকা, 15,300 টাকা। সেটা দেবে কে, এক্স দেবে 5,100 টাকা আর জেড দেবে 10,200 টাকা।
তাহলে এই টাকাটা দিয়ে দিল, সঙ্গে সঙ্গে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পোস্টিং করে ফেলবো। তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল, গুডউইলের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেল। তাহলে গুডউইলের টাকাটাকে আমরা পোস্টিং করব কোথায়? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পোস্টিং করব। জার্নাল এন্ট্রি কি দাঁড়াচ্ছে? আমরা যদি জার্নাল এন্ট্রিটাকে এখানে লিখে দিই, তাহলে জার্নাল এন্ট্রি হবে এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? ওয়াই টাকা পাবে হচ্ছে গিয়ে আমার 15,300 টাকা, আর সেই টাকাটাই দেবে হচ্ছে গিয়ে এক্স দেবে 5,100 টাকা, আর জেড দেবে 10,200 টাকা। এবার এই জার্নাল এন্ট্রিটাকেই শুধুমাত্র পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পোস্টিং করতে হবে। তাহলে কোথায় কোথায় যাবে? এক্স আর জেড ডেবিট হয়েছে, তাহলে এক্স আর জেড এর ডেবিট দিকে টু ওয়াইস ক্যাপিটাল বলে আসবে। তাহলে টু ওয়াইস ক্যাপিটাল বলে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো গুডউইলের টাকা, বলে এক্স এর কলামে যাবে 5,100 আর জেড এর কলামে যাবে 10,200 টাকা। গট ইট? আর উল্টো দিকে ওয়াই ক্রেডিট হয়েছে, তাহলে ওয়াই এর ক্রেডিট দিকে যাবে এক্স অ্যান্ড জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে। তাহলে বাই এক্স অ্যান্ড জেড ক্যাপিটাল ব্র্যাকেটের মধ্যে গুডউইল, কোথায় যাবে? ওয়াই এর কলামে 15,300 টাকা। তাহলে ওয়াই পেলো 15,300 টাকা, এক্স দিয়েছে 5,100 টাকা, আর জেড দিয়েছে 10,200 টাকা। যে টাকা দিচ্ছে, যে গেইন করছে তার ডেবিটে, আর যে টাকা পাচ্ছে, যে স্যাক্রিফাইস করছে তার ক্রেডিটে টাকাটা কিন্তু পোস্টিং করে দিলাম এই জার্নাল এন্ট্রিটা। তাহলে এটা যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তাই আমি জার্নাল এন্ট্রিটাও করে দিলাম, ক্যালকুলেশনটাও বুঝিয়ে দিলাম, আর পোস্টিংটাকেও বুঝিয়ে দিলাম। গট ইট? এরপরে আমাদের পার্টনারদের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ছিল সেই ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স গুলোকে আগে আমরা পার্টনার্স ক্যাপিটালের মধ্যে বসিয়ে দিই। কি কি বলেছে? এক্স এর 50,000, ওয়াই 40,000, জেড এর 20,000। ক্যাপিটাল অ্যাকাউন্টে কি ব্যালেন্স হয়? ক্রেডিট ব্যালেন্স, তাহলে ক্রেডিট দিকে যাবে। তাহলে সঙ্গে সঙ্গে বসিয়ে দিই। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে বাই ব্যালেন্স বিডি বলে 50,000, 40,000 এবং 20,000 টাকা পোস্টিং করে দিলাম। আর এদিকে আমাদের গুডউইলেরটা পোস্টিং হয়ে গেছে, এদিকে আমাদের গুডউইলেরটা কিন্তু পোস্টিং হয়ে গেল। তাহলে যেটা যেটা পোস্টিং হয়ে গেল আমরা কিন্তু দেখে নিলাম। এরপরে কি বলেছে? এরপরে অঙ্কে বলছে আর যা যা বলেছে সেগুলো ট্রিটমেন্ট করার জন্য আমাদেরকে নিচের অ্যাডজাস্টমেন্ট গুলোকে আগে পড়তে হবে। তাহলে প্রথম অ্যাডজাস্টমেন্ট আমার কমপ্লিট, সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট দেখবো। সেকেন্ড অ্যাডজাস্টমেন্টে কি বলছে? দেয়ার ওয়াজ এ ক্লেম 4,000 ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভের জন্য ক্লেম আছে, যেটা আমার লস হয়ে গেল, খরচা হয়ে গেল, তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে করবো ডেবিট। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিটে টু ক্লেম ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন 4,000 টাকা ডেবিট দিকে চলে এলো। এরপর প্রভিশন ফর ব্যাড ডেটস ওয়াজ টু বি রিডিউস বাই 1,000 টাকা। তাহলে প্রভিশনের টাকা আমরা 1,000 টাকা কমিয়ে দেবো, তাহলে আমার লাভ হলো, লাইবিলিটিস কমে গেছে, তাই রিভ্যালুয়েশনে কিন্তু ক্রেডিট দিকে যাবে। তাহলে কোন দিকে চলে যাবে? বাই প্রভিশন ফর ব্যাড ডেটস 1,000 টাকা কিন্তু ক্রেডিট দিকে চলে এলো। এরপর দেখো রিভ্যালুয়েশন করার মতো আর কোনো ঘটনা নেই, বাকি দুটো ট্রিটমেন্ট যেটা আছে সেটা নর্মাল পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে রিভ্যালুয়েশনে কিন্তু আর কিচ্ছু নেই, গুডউইল হয়ে গেল, ওয়ার্কম্যান হয়ে গেল, ব্যাড ডেপ্ট হয়ে গেল, প্রভিশনের, ব্যাস। আমরা কি করব? সঙ্গে সঙ্গে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ব্যালেন্স বার করে নেবো, যে প্রফিট হলো নাকি লস হলো। দেখো এখানে দেখতেই পাচ্ছি লস হয়ে গেছে, কারণ দেখো 4,000 টাকার ডেবিট দিকে আছে আর 1,000 টাকা ক্রেডিট দিকে আছে। তাহলে আমরা বলতে পারি বাই লস অন রিভ্যালুয়েশন 3,000 টাকা। এই 3,000 টাকা কার টাকা, কার লস? ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে। ওল্ড পার্টনার কারা কারা? 5:3:2 তে এক্স ওয়াই জেড তিনজনের মধ্যেই ভাগা হয়ে যাবে এই লসটা। তাহলে এক্স পাবে 5/10 1500 টাকা, ওয়াই পাবে 3/10 900 টাকা, জেড পাবে 2/10 600 টাকা। এবার এই যে লসটা তিনটে পার্টনারের মধ্যে ভাগ করলাম, এটা পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পোস্টিং করতে হবে। যেটা লস হয়েছে সেটা যাবে হচ্ছে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে। জার্নাল এন্ট্রি কি? এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেখো ক্রেডিট দিকে এসেছে, আর তিনজনের ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে আমরা পোস্টিং করব। তাহলে চলে আসো। তাহলে টু রিভ্যালুয়েশন লস বলে 1,500 900 600 পোস্টিং কমপ্লিট, রাইট? তাহলে তিনটেই আমার পোস্টিং কিন্তু কমপ্লিট হয়ে গেল, এর সাথে সাথে আমাদের রিভ্যালুয়েশনও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব? ওয়াই উইল বি পেইড 8,000 টাকা, 8,200 টাকা ইন ক্যাশ, এবং বাকি টাকা কি হবে? লোন অ্যাকাউন্টের মধ্যে পাঠাবো। তাহলে সেটা বুঝতে গেলে আগে তো আমায় জানতে হবে যে ওয়াই টোটাল কত টাকা পাবে।
তাহলে ওয়াই টোটাল কত টাকা পাবে এটা জানতে গেলে আমাকে আগে ওয়াই এর ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স বার করতে হবে। তাহলে ওয়াই এর ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাই, সবার আগে আমরা ওয়াই এর ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। ওয়াই এর দেখো ক্রেডিট দিকে আছে 40,000, 3,000, 12,000 এবং 15,300, সবগুলোকে যোগ করলে আমরা পাবো 70,300 টাকা। এটাই আমরা অপোজিট সাইডে বসিয়ে দিলাম ব্যালেন্সে। এখান থেকে আমরা যদি 900 টাকাটাকে বিয়োগ করি তাহলে যে ব্যালেন্সটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ওয়াই টোটাল টাকা পাবে। কত টাকা হয় আমরা একবার ক্যালকুলেট করে দেখি কি হবে। 40,000 প্লাস 3,000 প্লাস 12,000 প্লাস 15,300, এই টাকাগুলো ও পাবে, মাইনাস 900 টাকা লস হয়ে গেছিল ওর থেকে নিতে হবে। করে দিলে আর কোনো আইটেম নেই, করলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ওয়াই বছরের শেষে টাকা পাবে। টোটাল কিন্তু 69,400 রুপিস ওয়াই কে দিতে হবে। এর মধ্যে থেকে এই যে 69,400 রুপিস ওয়াই কে দিতে হবে সেটাই অঙ্কে কি বলছে যে 8,200 টাকা এক্ষুনি তুমি ক্যাশে দিয়ে দাও। তাহলে এক্ষুনি যদি দিয়ে দিই তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে আসবে। তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 8,200 টাকা কিন্তু ওয়াই কে আমরা দিয়ে দিলাম 8,200 টাকা। এবং 8,200 টাকা দেবার পরেও যত টাকা পাবে সেইটা যাবে আমাদের লোন অ্যাকাউন্টের মধ্যে। তাহলে টু ওয়াইস লোন অ্যাকাউন্ট বলে বাকি যে টাকাটা 61,200 টাকা সেটা আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ 69,400 টোটাল দিতে হবে, তার মধ্যে থেকে 8,200 টাকা এক্ষুনি ক্যাশে দিয়ে দিলাম, আর বাকি 61,200 টাকা আমরা ওয়াই এর লোন অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দিলাম। তাহলে ওয়াই এর সমস্ত ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ হয়ে গেল, ওর আর কোনো ব্যালেন্স পড়ে থাকলো না। এরপরে আমাদের অঙ্কে এখনো দুটো ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করা বাকি, সেটা হচ্ছে এক্স এবং জেড। এক্স আর জেড এর ক্যাপিটাল বার করতে হবে। সবার আগে আমরা কি করব, কারণ এই অঙ্কে আমাকে বলেছে লাস্টে ওদের যে ক্যাপিটালটা থাকবে এক্স আর জেড এর সেটা 3:2 তে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এই এক্ষুনি কিন্তু অঙ্কের মধ্যে আগে আমরা ব্যালেন্স বার করতে পারবো না, আমাদের ওয়ার্কিংসে আগে ব্যালেন্স বার করে দেখে নিতে হবে যে এক্স আর জেড এর কত টাকা ব্যালেন্স পড়ে থাকছে, সেটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে 3:2 রেশিওতে। গট ইট? তাহলে দেখো 50,000, 5,000, 20,000 যোগ করলাম, ক্রেডিট দিকের গুলো সব যোগ করেছি এবং ডেবিট দিকে 1500 আর 5,100 বিয়োগ করে দিলাম, পড়ে থাকে 68,400, যে টাকাটা এখন বছরের শেষে এক্স এর পড়ে আছে। সেম ভাবে জেড এর কত, 20,000, 2,000, 8,000, অর্থাৎ ক্রেডিট দিকের গুলো যোগ করলাম 600, 10,200, ডেবিট দিকের গুলো বিয়োগ করে দিলাম, পড়ে থাকবে 19,200 টাকা। অর্থাৎ এই টাকাটা জেড কিন্তু পাবে। তাহলে আমি যদি বলি এই দুটোকে যোগ করলে আমরা বলতে পারি এক্স প্লাস জেড এর টোটাল ক্যাপিটাল কত টাকা। তাহলে এক্স প্লাস জেড এর টোটাল ক্যাপিটাল হচ্ছে এটা প্লাস এটা, তাহলে 87,600। এটা আমরা কেন বার করলাম, কারণ বছরের শেষে অঙ্কে বলেছে যে এই এদের দুজনের যা টাকা পড়ে থাকবে সেটা যেন 3:2 তে ওদের মধ্যে পড়ে থাকে। তাহলে এই টাকাটাকে আমাদেরকে আবার 3:2 তে ভাগাভাগি করে দেখতে হবে যে কার কত টাকা থাকা উচিত। আছে কত এখন বর্তমানে, এই টাকাটা আর এই টাকাটা, কিন্তু থাকা উচিত কত 3:2 তে সেটা আমরা বার করব। দেখো তাহলে টোটাল বেরিয়েছে এটা, তার 3/5 কার থাকবে, থাকবে হচ্ছে এক্স এর, আর 2/5 থাকবে হচ্ছে জেড এর। তাহলে আমি বলতে পারি এই রেশিওতে কিন্তু ওদের টাকাটা থাকতে হবে। তাহলে কত হয় 52,560 অ্যান্ড জেড এর কত 35,0440, এই টাকাটা ওদের থাকবে। এবার প্রশ্ন হচ্ছে ওদের আছে কত, অ্যাকচুয়ালি 68,400 অ্যান্ড 19,200, এটা আছে, থাকতে হবে কত, এটা আর এটা। তাহলে দেখো এক্স এর উল্টে বেশি আছে, তাহলে ওরা এক্সট্রা টাকাটা ট্রান্সফার করে দেবে, বাড়িতে নিয়ে চলে যাবে, সেটা ট্রান্সফার করব ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে। কত বেশি আছে, তাহলে এক্স এর বেশি আছে, আছে বর্তমানে 68,400 অ্যাকচুয়ালি, 3:2 তে থাকা উচিত কত 52,560, তাহলে অতিরিক্ত এক্সট্রা টাকা আছে 15,840 টাকা। সেটা জেড এর দেখো কত আছে, জেড এর আছে 19,200 টাকা, থাকা উচিত করো কত 35,040 টাকা। তাহলে আমি বলতে পারি ওর কম আছে টাকা, ওকে উল্টে বাড়ি থেকে আনতে হবে। কত টাকা বাড়ি থেকে আনতে হবে, ডিফারেন্স টাকাটা, তাহলে 35,040 মাইনাস 19,200, টোটাল 15,840 টাকা ওর কম আছে, তাহলে ওকে বাড়ি থেকে আনতে হবে। তাহলে আমি বলতে পারি 15,840 টাকা এক্স এর বেশি আছে, ও নিয়ে চলে যাবে, আর জেড এর 15,840 টাকা কম আছে, তাহলে ওকে বাড়ি থেকে আনতে হবে। ক্লিয়ার? চলো চলো, তাহলে দেখো ওয়াই এক্স
কারেন্ট অ্যাকাউন্ট বলে, কারণ এখানে দেখো টাকাটা বলেছে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পাঠাতে, কারেন্ট অ্যাকাউন্ট খুলে তার মধ্যে পাঠাতে। তাই আমরা ক্যাশে না করে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পোস্টিং করে রাখবো। তাহলে 2x কারেন্ট অ্যাকাউন্ট বলে 15,840 টাকা, যেটা এক্স বাড়ি নিয়ে যাচ্ছে, এক্সট্রা টাকা পড়ে আছে 3:2 তে করার জন্য। আর জেড কারেন্ট অ্যাকাউন্টকে করব ক্রেডিট, কারণ ও টাকা বাড়ি থেকে উল্টে আনছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। গট ইট? তাহলে এক্স বাড়ি নিয়ে চলে যাবে আর জেড বাড়ি থেকে উল্টে টাকা আনবে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে। এরপরে নর্মাল এগুলোকে সব যোগ করব, যেটা বেরোলো সেখান থেকে এই পাশের গুলোকে সব বিয়োগ করে দেবো। দেখো ক্লোজিং ব্যালেন্স পড়ে আছে। সেম ভাবে এক্স এর যোগ করলাম, বিয়োগ করলাম, এবং ক্লোজিং ব্যালেন্স কিন্তু পড়ে থাকবে। তাহলে বছরের শেষ দিনে এক্স এর ব্যালেন্স পড়ে আছে 52,560 টাকা, জেড এর ব্যালেন্স পড়ে আছে 35,040 টাকা। আর ওয়াই এর কোনো ব্যালেন্স পড়ে নেই, কারণ ও তো ফার্ম ছেড়ে চলে গেছে, ওকে সমস্ত টাকা আমরা পেমেন্ট করে দিয়েছি। গট ইট? তাহলে এই অঙ্কটা কিন্তু বেশ ভালো প্রশ্ন ছিল। সি নাম্বার অঙ্কে বলছে নয়ন, চয়ন এবং পবন তিনজন পার্টনার, ওর রেশিও 3:2:1। তাদের ব্যালেন্স শিট বলে দিয়েছে, ক্যাপিটালের ব্যালেন্স, অ্যাসেট বলে দিয়েছে, সমস্ত কিছু বলেছে, এখানেও বলেছে। এর মধ্যেও দেখো জেনারেল রিজার্ভ আছে, আমাদের স্পেশাল আইটেম, আর কোনো কিছু স্পেশাল আইটেম তেমন কিছু নেই। এরপরে অঙ্কে কি বলছে, বলছে চয়ন ডাইড, অর্থাৎ মাঝখানে যিনি ছিলেন তিনি কিন্তু ফার্ম ছেড়ে চলে যাচ্ছে, কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছায়। তাহলে ও যদি চলে যায় তখন কি কি ঘটনা ঘটেছে বলছে। চয়ন ডাইড অন 31st March 2025, অর্থাৎ 31st March 2025 এ মারা গেছে। আমাদের ব্যালেন্স শিটটা দেওয়া দেখো 31st December 2024-এ, অর্থাৎ 2024-এর শেষ ডিসেম্বর মাসে। আর ও মারা গেছে 31st March 2025। তাহলে বলতে পারি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস পরে মারা গেছে। তাহলে 3 মাসের জন্য কিন্তু সবকিছু ক্যালকুলেট করতে হবে। এরপরে ওকে কি কি করা হবে, ওকে যা যা দেওয়া হবে সবকিছু ও লিগাল রিপ্রেজেন্টেটিভ টাকা পাবে। ক্লিয়ার? কি কি বলছে, ওর ক্যাপিটালের টাকা দেওয়া হবে, এবং ক্যাপিটালের টাকার উপরে যেদিন মারা গেছে সেই দিন অব্দি ইন্টারেস্টও দিতে হবে 12% পার অ্যানাম। তারপরে বলছে জেনারেল রিজার্ভে ওর যত ভাগ সেটা ওকে দিয়ে দিতে হবে। হিজ শেয়ার অফ প্রফিট, ওর যত টাকা প্রফিট রয়েছে সেই প্রফিটের টাকাও ভাগ করে দিতে হবে, ওর ভাগটা। চয়নস এক্সিকিউটর ব্যালেন্স ইজ টু বি ট্রান্সফার টু এক্সিকিউটরস লোন অ্যাকাউন্ট, এবং চয়নের এক্সিকিউটর যা টাকা পাবে সেই টাকাগুলো বছরের শেষ দিনে আমরা এক্সিকিউটর লোন অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে রাখবো। এবং ওকে বর্তমানে এক্ষুনি 30,000 টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ আমি বলতে পারি চয়ন যত টাকা টোটাল পাবে সেই টাকাটাকে আমরা পোস্টিং করব চয়নস এক্সিকিউটর অ্যাকাউন্টে। চয়ন এক্সিকিউটরকে টাকা দিতে হবে, তার মধ্যে থেকে 30,000 টাকা এক্ষুনি দেবো আর বাকি টাকাটা লোন অ্যাকাউন্টের মধ্যে পাঠাবো। ব্যাস। বলছে পাস দ্য নেসেসারি এন্ট্রিজ অ্যান্ড প্রিপেয়ার চয়নস এক্সিকিউটর অ্যাকাউন্ট, অর্থাৎ জার্নাল এন্ট্রি করবো পুরো ঘটনাটা, আর চয়নের এক্সিকিউটর অ্যাকাউন্টকে আমাদের বানিয়ে দেখাতে হবে। তাহলে এক্সিকিউটর অ্যাকাউন্ট বানানোটা কিন্তু আমাদের একটু নিউ রয়েছে। চলো প্রথম ঘটনা। প্রথম ঘটনা কি, ওকে রিজার্ভের টাকা দিতে হবে। তাহলে ওকে কি বলেছিল, ও যত টাকা রিজার্ভের টাকা পাবে সেই রিজার্ভের টাকাটা ওকে দিতে হবে। ওর ভাগ কত? ওর ভাগ হচ্ছে গিয়ে 2/3, 4, 5, 6। তাহলে আমি বলতে পারি 2/6 হচ্ছে গিয়ে চয়নের ভাগ। তাহলে টোটাল রিজার্ভ ছিল 22,500 টাকা, তার মধ্যে থেকে 2/6 কে নিয়ে চলে যাবে? চয়ন নিয়ে চলে যাবে। তাহলে জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 22,500 ইন্টু 2/6 টু চয়নস ক্যাপিটাল অ্যাকাউন্ট, চয়নের ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে রিজার্ভের টাকাটা কিন্তু পাঠিয়ে দেওয়া হলো। বিং শেয়ার অফ জেনারেল রিজার্ভ ট্রান্সফার টু চয়নস ক্যাপিটাল অ্যাকাউন্ট। দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনা কি, চয়নের যা ক্যাপিটাল রয়েছে 45,000 টাকা, তার উপরে 12% ইন্টারেস্ট দিতে হবে। কতদিনের জন্য? 3 মাসের জন্য, কারণ 3 মাস পরেই কিন্তু সে মারা গেছে। তাহলে কত হয়? ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু চয়েন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে 45,000 ইন্টু 12/100, 12% রেটে, ইন্টু 3/12, অর্থাৎ আমি বলতে পারি 3 মাসের জন্য কত টাকা হয়? 1,350 টাকা। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু চয়েন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটালের টাকাটা চয়নের ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্টিং করলাম। এরপর এরপর সারা বছরের যা প্রফিট হয়েছিল তার রেসপেক্টে 3 মাসের জন্য ওর যা ভাগ সেটা চয়নকে দিয়ে দিতে হবে, প্রফিটের ভাগ। তাহলে 81,000 টাকা কি বলেছে, ইজ শেয়ার অফ প্রফিট অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার প্রফিট, অর্থাৎ আগের বছর যা প্রফিট ছিল সেই প্রফিটের উপর বেস করে ওর এই বছরের 3 মাসের প্রফিট বার করো এবং সেটা ওকে দিয়ে দাও। কত টাকা হয়?
৮১,০০০ টাকা ইন্টু 3/12 করলে আমরা 3 মাসের টাকা পাচ্ছি, ইন্টু চয়নের ভাগ কত 2/6, কারণ চয়নের রেশিও হচ্ছে 2/6 করলে 6,750 টাকা ওকে দিয়ে দিলাম টু চয়েন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওর ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে টাকা দিয়ে দিলাম। এরপরে চয়ন তাহলে টোটাল কত টাকা পেলো? চয়ন পেলো রিজার্ভের টাকা, চয়ন পেলো ইন্টারেস্টের টাকা, চয়ন পেলো প্রফিটের টাকা। এই তিনটেকে যোগ করলে আমরা বলবো চয়নের টোটাল কত টাকা পাবে। তাহলে চয়ন টোটাল পাবে চয়েন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এইগুলোকে সব যোগ করলাম। এবং এছাড়া আর একটা জিনিসকে যোগ করতে হবে, চয়নের ক্যাপিটালে কত টাকা ব্যালেন্স ছিল। চয়নের ক্যাপিটাল কত টাকা ব্যালেন্স? 45,000 টাকা। এটাও তো ওরই টাকা, ওকে দিতে হবে। তাহলে চয়নের ক্যাপিটালের টাকা যোগ করব, এখন যা যা পেলো সেগুলোকে সব যোগ করব এবং সবগুলোকে যোগ করে চয়ন টোটাল পাবে 60,600 টাকা। এই 60,600 রুপিসটা চয়ন তো মরে গেছে, চয়নকে কি আমরা দিতে পারবো? চয়নের এক্সিকিউটারকে দেবো। তাই চয়ন এক্সিকিউটার অ্যাকাউন্টে করলাম ক্রেডিট 60,600। এবার চয়নের এক্সিকিউটার কি বলেছে? যত টাকা পাবে তার মধ্যে থেকে 30,000 রুপিস এক্ষুনি দিয়ে দিয়েছি, আর বাকি টাকাটা কোথায় যাবে? লোন অ্যাকাউন্টের মধ্যে। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? চয়েন্স এক্সিকিউটর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট 30,000 অর্থাৎ ক্যাশ থেকে টাকা কমে গেল, চয়ন এক্সিকিউটরকে 30,000 টাকা পেমেন্ট করে দিলাম। এবং 60,600 টাকার মধ্যে 30,000 টাকা চলে গেল এবং পড়ে থাকলো কত? 30,600 টাকা। সেটা কোথায় পড়ে থাকবে? চয়নের এক্সিকিউটরের লোন অ্যাকাউন্টের মধ্যে। তাহলে এরপরে আমরা কি করছি? এরপরে চয়নের এক্সিকিউটর অ্যাকাউন্ট আমরা বানাই। তাহলে চয়নের এক্সিকিউটর অ্যাকাউন্টে দেখো কি কি আসবে। চয়নের এক্সিকিউটর 60,600 টাকা পেলো, চয়েন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, চয়েন্স এক্সিকিউটর ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে চয়েন্স এক্সিকিউটর ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা ক্রেডিট করেছি 60,600 টাকা দিয়ে, তাহলে 60,600 টাকা ক্রেডিটে চলে এলো। এটা হচ্ছে আমার ডেবিট দিক, এটা হচ্ছে আমার ক্রেডিট দিক, চলে এলো। এরপরে কি? এই 60,600 টাকার মধ্যে 30,000 টাকা তো এক্ষুনি ক্যাশ বা ব্যাংকে পেমেন্ট করে দিয়েছি, তাহলে কত টাকা হয়? টু ক্যাশ ও ব্যাংক অ্যাকাউন্ট বলে 30,000 টাকা দিয়ে দিলাম, আর ব্যালেন্সটা বার করে দেখি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে ব্যালেন্স পড়ে থাকছে 30,600 টাকা। সেটা কোথায় পাঠাবো? টু চয়েন্স এক্সিকিউটর লোন অ্যাকাউন্ট বলে 30,600 টাকা কিন্তু আমরা পোস্টিং করে দিলাম, যা লোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে আছে। ব্যাস। এই অঙ্কটা কিন্তু খুব একটা যে টাফ ছিল তা নয়। নতুন যেটা ছিল সেটা হচ্ছে চয়েন্স এক্সিকিউটর অ্যাকাউন্ট বানানো, অর্থাৎ পার্টনারের এক্সিকিউটর অ্যাকাউন্ট বানানো। এরপরে ডি নাম্বার প্রশ্নটা, এখানে একটা ট্রিটমেন্ট রয়েছে যেটা কনসেপচুয়ালি ওয়ান অফ গুড কোয়েশ্চেন। দেখো গীতা, সুনিতা এবং রীতা তিনজন পার্টনার, ওল্ড ইস্যু 2:2:1, সমস্ত অ্যাসেট দেওয়া, সমস্ত লাইবিলিটি, সমস্ত অ্যাসেট দেওয়া, সমস্ত লাইবিলিটিস গুলো দেওয়া। এর মধ্যে থেকে জেনারেলিজম আমার স্পেশাল আইটেম, বাকি সব নর্মাল। এরপর দে ডিসাইডেড টু ডিসলভ, অর্থাৎ বিজনেসটাকেই বন্ধ করে দিচ্ছি। আর ডিসলিউশন অঙ্ক আমরা জানি খুব সহজ হয়। দ্য অ্যামাউন্ট ওয়ার রিয়ালাইজড, যত টাকা অ্যামাউন্ট রিয়ালাইজ করেছি, প্ল্যান্ট এন্ড মেশিনারি বিক্রি করে এত টাকা পেলাম, স্টক বিক্রি করে এত টাকা পেলাম, ডেটাস বিক্রি করলাম, ফার্নিচার বিক্রি করলাম, এবং ক্রেডিটার্সকে পেমেন্ট করেছি 2% লেস, এবং আনরেকর্ডেড অ্যাসেট ছিল 5,000 টাকা যেটা নিয়ে গেছে সুনিতা 4,000 টাকায়, এটাও আমাদেরকে দেখাতে হবে। আর দুটো স্পেশাল আইটেম যেটা আমি ইউলো করে দিয়েছি ইম্পর্টেন্ট বলে, সেটা দেখো কি বলছে। বলছে গীতা এগ্রিড টু বিয়ার অল দ্য রিয়ালাইজেশন এক্সপেন্সেস পেইড বাই দ্য ফার্ম, অর্থাৎ ফার্ম টোটাল যত টাকা রিয়ালাইজেশন এক্সপেন্সেস পেমেন্ট করবে, পুরো টাকাটাই কিন্তু পেমেন্ট করবে, করার কথা গীতা নামের এই পার্টনারকে। অর্থাৎ যখন ফার্মের কোনো খরচা ফার্ম পেমেন্ট করে, কিন্তু দেবার কথা ছিল হচ্ছে পার্টনারের, তাই পার্টনারদের কাছ থেকে কিন্তু টাকাটা নিয়ে নিতে হবে। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? জার্নাল এন্ট্রি হবে পার্টনার্স ক্যাপিটাল। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে এই দুটোর? জার্নাল এন্ট্রি হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অথবা ক্যাশ অ্যাকাউন্ট, যেটা থেকে আমরা পেমেন্ট করেছি। তাহলে ফার্ম পেমেন্ট করলো, তাই ফার্মের ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট কমে গেল, তাই ফার্মের ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টে করলাম ক্রেডিট। টাকাটা পার্টনারের কাছ থেকে নিতে হবে, তাই পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টকে করলাম ডেবিট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অর ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এই এন্ট্রিটা আমাদের কিন্তু রিয়ালাইজেশন অ্যাকাউন্টের মধ্যে আসবে না। অনেকে কিন্তু এটা ভুল করবে, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের মধ্যে খরচা হিসেবে দেখিয়ে দেবে টু ব্যাংক, কিন্তু আসবে না। এটা আমাদের জার্নাল এন্ট্রি হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু ওর কাছ থেকে টাকাটা নিতে হবে, কারণ ও টাকাটা দিয়ে দেবে বলেছে, তাহলে গীতার কাছ থেকে নিতে হবে, গীতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে ডেবিট। আর টু ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট, ফার্মের ব্যাংক অ্যাকাউন্ট কমে গেছে তাই। এরপরে আর একটা এক্সট্রা এন্ট্রি বলেছে ফর দ্য সার্ভিসেস অফ গীতা ইজ পেইড 1,200 টাকা,
অর্থাৎ গীতা কি করেছে, বিজনেসকে বিভিন্ন সার্ভিস দিয়েছে, তার জন্য ওকে 1200 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে এটা বিজনেসের নর্মাল খরচা এবং গীতা পাচ্ছে। তাই জানলেনটি কি হবে, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু গীতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারণ ওকে টাকাটা দিতে হবে। চলো, এরপরে আমরা বাকি যা ঘটনা বলেছে সবগুলোকে আমরা রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বানাবো, কারণ অঙ্কে বলেছে প্রিপেয়ার দ্য রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, অর্থাৎ এই অঙ্কটা কিন্তু আমার ডিসোলিউশনের অঙ্ক। ডিসোলিউশনের অঙ্কে যখনই আমাকে বানাতে বলবে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে, ডেবিট ক্রেডিট, ডেবিট দিকে সমস্ত অ্যাসেট গুলো যেগুলো রয়েছে সেগুলো পরপর পরপর লিখে দেবো, এখান থেকে জাস্ট কপি করব, এখানে জাস্ট পেস্ট করে দেবো। সমস্ত লাইবিলিটিস যা রয়েছে সেগুলোকে কপি করব, সেগুলোকে পেস্ট করব। শুধুমাত্র আমাকে মাথায় রাখতে হবে যে এর মধ্যে কোনো স্পেশাল আইটেম আছে কিনা। স্পেশাল আইটেম থাকলে কি হবে, স্পেশাল ভাবে স্পেশাল অ্যাকাউন্টের মধ্যে ট্রিটমেন্ট হবে। কি কি, দেখো রিজার্ভ, রিজার্ভটা আমার স্পেশাল আইটেম, তাহলে এটা ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের মধ্যে যাবে না। ক্রেডিটার্স নর্মাল লাইবিলিটি, তাই যাবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালের জন্য আমরা আলাদা অ্যাকাউন্ট বানাই, স্পেশাল আইটেম তাই ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। অ্যাসেট, অ্যাসেট দেখো এখানে যা যা বলেছে তার মধ্যে থেকে ক্যাশ বা ব্যাংক, এইটা হচ্ছে শুধুমাত্র আমার স্পেশাল আইটেম, কারণ ক্যাশ বা ব্যাংক দিয়েই কিন্তু আমাদেরকে সমস্ত পেমেন্ট করতে হয়, তাই ক্যাশ বা ব্যাংকের জন্য আমরা একটা আলাদা অ্যাকাউন্ট খুলি, এটা রিয়ালাইজেশন অ্যাকাউন্টের মধ্যে কিন্তু যাবে না। আর বাকি যত অ্যাসেট রয়েছে সেগুলো সব চলে যাবে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের মধ্যে। তাহলে পরপর পরপর কপি আর পেস্ট, পরপর পরপর কপি আর পেস্ট। চলো, তাহলে দেখো টু সানডে অ্যাসেটস বলে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের মধ্যে ডেটাস চলে এলো, স্টক চলে এলো, ফার্নিচার চলে এলো, প্ল্যান্টিং মেশিন চলে এলো, আর এদিকে কেইটাস ছিল, কেইটাস চলে এলো, ব্যাস দ্যাটস অল। এরপরে অঙ্ক যা যা বলবে সেইগুলো করব। সমস্ত অ্যাসেট বিক্রি করতে বললে বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে অ্যাসেট বিক্রি করব, সমস্ত লাইবিলিটিস পেমেন্ট করতে বললে টু ব্যাংক অ্যাকাউন্ট বলে লাইবিলিটিস গুলোকে পেমেন্ট করব। কি কি বলেছে দেখো, বলেছে প্ল্যান্ট এন্ড মেশিনারি বিক্রি করে 85,000 টাকা পেয়েছি, স্টক বিক্রি করে 70,000, ডেটাস বিক্রি করে 37,000 এবং ফার্নিচার বিক্রি করে 15,000 টাকা। তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে এগুলোকে বিক্রি করি, বাই প্ল্যান্ট এন্ড মেশিনারি, বাই স্টক, বাই ডেটাস অ্যান্ড বাই ফার্নিচার, যোগ করলে টোটাল 2,27,000, যোগ করলে টোটাল 2,07,000 টাকা কিন্তু আমার বাইরে চলে গেল, এত টাকা অ্যাসেট বিক্রি করে আমার কাছে এসেছে। এরপরে লাইবিলিটিস কি বলেছে, বলেছে ক্রেডিটার্স কে পেমেন্ট করা হবে 2% লেস। ক্রেডিটার্স কত টাকা পেতো, 40,000 টাকা। তাহলে আমি বলতে পারি 98% ওকে পেমেন্ট করবো, 2% ওকে দেবো না। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট বলে আসবে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট বলে ক্রেডিটার্স 40,000 মাইনাস 2%, অর্থাৎ 2% বাদ দিয়ে দিলাম, তাহলে 39,200 রুপিস ক্রেডিটার্স কে পেমেন্ট করে দিলাম, মিটে গেল। এরপরে আর কি বলেছে, এরপরে বলেছে দেয়ার ওয়াজ অ্যান আনরেকর্ডেড অ্যাসেট 5,000 টাকা, যেটা বুকস অফ অ্যাকাউন্টস মধ্যে দেখানোই নেই, এমন একটা অ্যাসেট কি করেছে সুনিতা 4,000 টাকায় নিয়ে গেছে। যখন কোন একটা আনরেকর্ডেড অ্যাসেট লেখা থাকবে, সেটা আমার বুকস অফ অ্যাকাউন্টসে লেখা ছিল না, সেটাকে আমরা কোনো এন্ট্রিতেই দেখাবো না, কিন্তু সেটা যে পার্টনারটা নিয়ে গেল তাকে আমরা পেমেন্ট হিসেবে দেখাবো, অর্থাৎ অ্যাসেট বিক্রি করে এত টাকা পেলাম সেটা আমরা দেখাবো। তাহলে সুনিতা নিয়ে গেছে 4,000 টাকায়, তাহলে আমরা দেখাবো বাই সুনিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ও যত টাকার অ্যাসেট নিয়ে চলে গেল 4,000 টাকা। তাহলে অ্যাসেট বিক্রি করলে বাই ব্যাংক, আর সে কোন একটা অ্যাসেট যদি কোন একটা পার্টনার নিয়ে যায় তাহলে বাই সেই পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্লিয়ার? তাহলে বাই সুনিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট আনরেকর্ডেড অ্যাসেট টেকেন ওভার, 4,000 টাকা চলে এলো। এরপর কি বলেছে, এরপর বলেছে দেখো গীতা যে সার্ভিস দিয়েছে তার জন্য সে 1,200 টাকা পেয়েছে, তাহলে ওকে 1,200 টাকা দিতে হবে। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু গীতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট রিমিউনারেশন ফর সার্ভিস 1,200 টাকা। তাহলে যত অ্যাসেট ছিল, যত লাইব্রেরি ছিল পেমেন্ট করলাম, যার কোনো স্পেশাল আইটেম ছিল সেগুলোকে সব পেমেন্ট করলাম, সমস্ত কমপ্লিট, আর কোনো আইটেম পড়ে নেই। এখানে যে আইটেমটা ছিল এক্ষুনি বললাম, সেটা জার্নালিটি হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অর ক্যাশ অ্যাকাউন্ট, তাই এটা কিন্তু আমাদের রিয়ালাইজেশন অ্যাকাউন্টের মধ্যে আসছে না। এরপর এরপর আমরা কি করব, নর্মাল সমস্ত ডেবিট দিকের গুলো যোগ করব, যোগ করে আমরা টোটাল পেলাম 2,51,000, অপোজিট সাইডে টোটালি লিখে দিলাম 2,51,000। সেখান থেকে যত ক্রেডিট দিকে অ্যামাউন্ট রয়েছে সেগুলোকে সব লেস করে দিলাম, এবং ব্যালেন্স দেখো পড়ে রয়েছে 10,600 টাকা। তাহলে এইটাকে আমরা বলতে পারি রিয়ালাইজেশন গেইন বা প্রফিট অন রিয়ালাইজেশন, এবং সেই টাকাটা কিন্তু ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তাহলে দেখো 2/5, 2/5 আর 1/5 গীতা, সুনিতা, রীতা নিজেদের মধ্যে ভাগ করে নিল। গীতা পেলো এটা, সুনিতা আর রীতা,
ব্যাস, আমার অঙ্কে শুধুমাত্র রিয়ালাইজেশন অ্যাকাউন্ট করতে দিয়েছিল, ব্যাস, দ্যাটস অল কমপ্লিট। এর মধ্যে থেকে যেটা আমি বললাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনটা সহজ প্রশ্ন, নর্মাল একটা শেয়ারের অঙ্ক দিয়েছে। কি বলেছে, 20,000 শেয়ার বিক্রি করছি, ইপকো লিমিটেড, কত টাকা, 10 রুপিস ইচ, অর্থাৎ ফেস ভ্যালু কত টাকা, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, প্রিমিয়াম 2 টাকা, অর্থাৎ 2 টাকা প্রিমিয়ামে, অর্থাৎ টোটাল 12 টাকা আমরা কিন্তু পেমেন্ট করব, পেমেন্ট রিসিভ করব যারা শেয়ার কিনছে তাদের কাছ থেকে। এই 12 টাকাটা কখন কখন দেবে, বলছে অ্যাপ্লিকেশনে 4 টাকা, অ্যালটমেন্টের সময় 4 টাকা, তার মধ্যে ইনক্লুডিং প্রিমিয়াম 2 টাকা। তাহলে আমরা বলতে পারি এখানে 2 টাকা প্লাস 2 টাকা, অর্থাৎ 2 টাকা হচ্ছে আমার ফেস ভ্যালু আর 2 টাকা হচ্ছে প্রিমিয়ামের টাকা। 2 টাকা ফার্স্ট কল, 2 টাকা ফাইনাল কল, টোটাল 12 টাকা আমার কাছে চলে এলো। অ্যাপ্লিকেশন ওয়্যার রিসিভড 25,000 শেয়ার, অর্থাৎ টোটাল 25,000 শেয়ার কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে। বিক্রি করছি 20,000, জমা পড়েছে 25,000, তাহলে বলতে পারি 5,000 লোকের টাকা এক্সট্রা আমার কাছে এসছে। বলছে অ্যাপ্লিকেশন ফর 5,000 শেয়ার ওয়ার রিজেক্টেড while those for 20,000 শেয়ার ওয়ার allotted in full, অর্থাৎ 25,000 মধ্যে 5,000 লোকের টাকা ফেরত দিয়ে দেবো আর 20,000 লোককে শেয়ার দেবো। এরপর অ্যালটমেন্ট অ্যান্ড কল মানিজ ওয়ার ডিউলি রিসিভড এক্সেপ্ট ফাইনাল কল, অর্থাৎ ফাইনাল কলের সময় 1000টা লোক টাকা দেয়নি, জার্নাল এন্ট্রি চেয়েছে। খুবই 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 সিম্পল একটা অঙ্ক। তাহলে জার্নাল এন্ট্রি গুলো করি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল 25,000 লোক আমার কাছে অ্যাপ্লিকেশনের টাকা দিল, 25,000 ইন্টু 4 টাকা করে 1 লাখ 1 লাখ। এরপরে ওদেরকে কি করতে হবে, শেয়ার দিতে হবে এবং যাদেরকে শেয়ার দিচ্ছি না তাদের টাকা ফেরত দিয়ে দেবো। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 20,000 লোককে শেয়ার দিচ্ছি তাই 20,000 ইন্টু 4 80,000, আর 5,000 লোকের টাকা ফেরত দিচ্ছি তাই 5,000 ইন্টু 4 টু ব্যাংক অ্যাকাউন্ট বলে ফেরত দিয়ে দিলাম। এরপরে অ্যালটমেন্টের টাকা চাইবো লোকের কাছ থেকে, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, ইকুইটি শেয়ার, এরপরে ইকুইটি শেয়ার অ্যালটমেন্টের টাকা চাইবো, অর্থাৎ ইকুইটি শেয়ার অ্যালটমেন্টের টাকা কিন্তু ডিউ করব। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 20,000 ইন্টু 2 টাকা করে টু সিকিউরিটিজ প্রিমিয়াম 20,000 ইন্টু 2 টাকা করে প্রিমিয়ামের টাকা, অর্থাৎ 2 টাকা শেয়ার বাবদ চাইছি, 2 টাকা প্রিমিয়াম বাবদ চাইছি, টোটাল 80,000 টাকা চাইছি শেয়ার অ্যালটমেন্টের সময়। এরপর লোকেরা আমায় টাকা দিচ্ছে, সবাই টাকা দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট পুরো 80,000 টাকা টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট পুরো 80,000 টাকা দিয়ে দিল। এরপর ফার্স্ট কলের টাকা চাইবো এবং ফার্স্ট কলের টাকা রিসিভ করব। তাহলে ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 20,000 লোকের কাছ থেকে 2 টাকা করে চাইছি 40,000 টাকা, এবং ওরা আমাদেরকে টাকাটাও দিয়ে দিল, সবাই দিয়ে দিয়েছে। তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 40,000 টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল 40,000, সবাই টাকা দিয়ে দিল। এরপরে ফাইনাল কলের টাকা লোকের কাছ থেকে চাইবো, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 40,000, 20,000 লোকের কাছে 2 টাকা করে চাইলাম। এইবার এখানে এক সমস্যা, 20,000 লোকের কাছে 2 টাকা করে চেয়েছি 40,000 টাকা, কিন্তু তার মধ্যে 1,000 জন লোক টাকা দেয়নি, আর 39,000 লোক, আর তার মধ্যে থেকে 1,000 জন লোক টাকা দেয়নি, তার মানে বলতে পারি 19,000 লোক টাকা দিয়েছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 19,000 ইন্টু 2 টাকা করে দিয়ে দিল, আর কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 1,000 ইন্টু 2 করে টাকাটা দিল না, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট টোটাল 40,000 টাকা। তাহলে এই অঙ্কে শুধুমাত্র লাস্টে একটা কলস ইন এরিয়ার ট্রিটমেন্ট ছিল, বাকি কিন্তু আর একদম সিম্পল অঙ্ক। এরপর আমাদের শেয়ারের লাস্ট অঙ্ক, এই অঙ্কটাও সহজ অঙ্ক। বলছে সুবর্ণ কমল লিমিটেড ইস্যুড 20,000 শেয়ার অফ রুপিস 10 টাকা ইচ টু দ্য পাবলিক পেয়েবল 4 টাকা অন অ্যাপ্লিকেশন, 3 টাকা অন অ্যালটমেন্ট, 3 টাকা অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, টোটাল আমার 10 টাকা চলে এলো। এর মধ্যে থেকে অ্যাপ্লিকেশন হয় রিসিভ 25,000 শেয়ার, অর্থাৎ 20,000 বিক্রি করতে চেয়েছি, 25,000 লোক আমার কাছে জমা দিল, তাহলে আবার সেই 5,000 টাকা আমার কাছে বেশি। এই যে 5,000 লোকের টাকা আমি বেশি পেয়েছি সেটা কিন্তু আমি ফেরত দিচ্ছি না, সেটা কি করছি, দ্য কোম্পানি ডিসাইডেড টু অ্যালট অন প্রোরাটা বেসিস, অর্থাৎ প্রোরাটা করতে বলেছে, অর্থাৎ প্রপোর্শনেট অ্যালটমেন্ট। আর 5,000 টাকা যেটা এক্সট্রা পেলাম সেটা কার সাথে অ্যাডজাস্ট করবো, দ্য সারপ্লাস মানি অফ অ্যাপ্লিকেশন ইউটিলাইজড ফর অ্যালটমেন্ট, অর্থাৎ পরে যে অ্যালটমেন্টের টাকা নেব তার সাথে আমরা অ্যাডজাস্ট করবো। পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ and also show the share capital in the balance sheet, অর্থাৎ এই অঙ্কের জার্নাল এন্ট্রিও করতে দিয়েছে আর একটা ছোট ব্যালেন্স শিট করে দিতে হবে যে শেয়ার ক্যাপিটালের টাকা কিভাবে ব্যালেন্স শিটে আসে। এটাও আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ব্যালেন্স শিটের পোর্শনটা পরীক্ষায় কিন্তু এই এক্সট্রাক্ট ব্যালেন্স শিটটা বানাতে দিতে পারে।
তাহলে সবার আগে আমরা নর্মাল জার্নাল এন্ট্রিটা পুরো কমপ্লিট করে নিই, তারপরে ব্যালেন্স শিটে কিভাবে আসবে সেটা আমরা দেখছি। সবার আগে অ্যাপ্লিকেশনের টাকা পাবো, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন কত টাকা, 25,000 ইন্টু 4 টাকা করে 1 লাখ টাকা। এরপর শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ, তার মধ্যে থেকে 20,000 লোককে শেয়ার দিচ্ছি 4 টাকা করে 80,000, আর 5,000 যেটা এক্সট্রা এসেছিল সেটা আমরা শেয়ার অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করবো। তাই ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট করলাম 5,000 ইন্টু 4 টাকা করে 20,000 টাকা। এরপর অ্যালটমেন্টের টাকা লোকের কাছে চাইবো, তাহলে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল কতগুলো, 20,000 ইন্টু 3 টাকা করে চাইছি, 60,000 ইন্টু 60,000। এবার অ্যালটমেন্টের টাকাও লোকেরা সব দিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে দেখো 20,000 টাকা অলরেডি পেয়ে বসে আছে, তাহলে 60,000 টাকা অ্যালটমেন্টের সময় চাইছি, আর আগে 20,000 টাকা অলরেডি পেয়ে বসে আছি, তাহলে আমি বলতে পারি এখন মাত্র 40,000 টাকা নতুন করে আবার দেবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 60,000 মাইনাস 20,000 অনলি 40,000 টু শেয়ার অ্যালটমেন্ট 40,000, পুরো অ্যালটমেন্টের টাকা কমপ্লিট। এরপর শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল টু শেয়ার ক্যাপিটাল 20,000 ইন্টু 3 টাকা করে চাইলাম, তার মধ্যে থেকে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল সবাই আমাকে টাকা দিয়ে দিল। ব্যাস নর্মাল অঙ্ক। এই অঙ্কে শুধু স্পেশাল কি বানাতে দিয়েছে, ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিট এক্সট্রাক্ট অর্থাৎ ফুল ব্যালেন্স শিট নয়, শুধুমাত্র শেয়ার ক্যাপিটালের টাকাটা দেখাতে হবে অ্যাজ অ্যাট যে ডেটে দিয়েছে সেই ডেটে, এখানে কোনো স্পেশাল ডেট মেনশন করার নেই, তাই কিন্তু আমি কোনো ডেট দিতে পারিনি। এরপরে পার্টিকুলার নোট নাম্বার অ্যামাউন্ট, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস আর অ্যাসেট দুটো সাইড, আর ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এর মধ্যে প্রথম কি আসে, শেয়ার ক্যাপিটাল, শেয়ার হোল্ডার্স ফান্ড, এবং শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, এবং তার সোজাসুজি দেখো 1 লিখেছি, তার মানে হচ্ছে নোট নাম্বার 1। সমস্ত ক্যালকুলেশন আমাদের নোটের মধ্যে দেখাতে হবে, আর এখানে শুধু ফাইনাল অ্যামাউন্ট আসবে। তারপরে টোটালের কলাম, আর অ্যাসেট সাইডে কারেন্ট অ্যাসেট, তার মধ্যে প্রথম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যত টাকা এলো, দেখো 2 নাম্বার নোট। এবার আমাদের কি করতে হবে, নোট নাম্বার বানাতে হবে। নোটস টু অ্যাকাউন্টস, প্রথম নোট নাম্বার 1, কিসের নোট, শেয়ার ক্যাপিটালের নোট। তাহলে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটালের মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে অথরাইজড শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ কোম্পানি ম্যাক্সিমাম কতগুলো শেয়ার বিক্রি করতে পারে সেই অথরাইজ শেয়ার ক্যাপিটাল ইনফরমেশন দিতে হয়। তো অঙ্কে আলাদা করে কিছু দেওয়া নেই, তাই শুধুমাত্র আমরা অথরাইজ শেয়ার ক্যাপিটাল বলে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দেবো। তারপরে ইস্যুড ক্যাপিটাল, অর্থাৎ কোম্পানি কতগুলো শেয়ার বিক্রি করতে চেয়েছে, 20,000 শেয়ার 10 টাকা করে, তাহলে 2 লাখ টাকা। ইস্যুড অ্যান্ড ফুললি পেড আপ, সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড আপ 3 নাম্বার হেড। ইস্যুড অ্যান্ড ফুললি পেইড আপ মানে হচ্ছে যা বিক্রি করতে চেয়েছি এবং লোকেরা কত কিনেছে, তো আমি যা বিক্রি করতে চেয়েছি লোকে পুরোটাই কিনেছে, তাই 20,000 ইন্টু 10 টাকা করে 2 লাখ টাকা। আর এই যে সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেইড আপ যেটা থাকে সেটাই আমার চলে যাবে অঙ্কের মধ্যে 2 লাখ টাকা, রাইট। এরপর এই যে 2 লাখ টাকাটা, এই 2 লাখ টাকাটা কিসে দিয়েছে, ব্যাংকে দিয়েছে, তো তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাই ব্যাংকে দিয়েছে, তাই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলে দেখো 2 নাম্বার নোট, 2 নাম্বার নোট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এবং পুরো টাকাটাই কিন্তু ব্যাংকের মধ্যে এসছে। কবে কবে এসছে দেখো, 1,40,000 আর 60,000, দেখো আলাদা আলাদা করে জার্নাল এন্ট্রির মধ্যেও আমাদের কিন্তু এসেছিল। দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ টাকা, আবার দেখো এখানে ব্যাংক অ্যাকাউন্ট 40,000 টাকা, আবার এখানে ব্যাংক অ্যাকাউন্ট 60,000 টাকা, টোটাল ব্যাংকে এসেছে কত, 1,40,60,000, টোটাল 2 লাখ টাকা। এবং এই 2 লাখ টাকাটা পাঠিয়ে দিলাম আমাদের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে। এবং দেখো ব্যালেন্স শিটের টোটাল দুই পাশ ম্যাচ করে গেল, লাইবিলিটিস এবং অ্যাসেট, শুধুমাত্র এইটুকুনি লিখে আসতে হবে, দ্যাটস অল। এরপরে আমাদের মডেল কোশ্চেন পেপারের একেবারে লাস্ট প্রশ্ন, সেটা কিন্তু আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আমাদের একটা থিওরিটিক্যাল প্রশ্ন আসবে, আর একটা আমাদেরকে অঙ্ক করতে দেবে। সবার আগে কি থিওরি দিয়েছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কেন বানাই। The importance of the cash flow statement stems from its ability to reveal the physical movement of money through main three pillars: operating, invest, financing activity। অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদেরকে প্রকাশ করে বিজনেসের যে মেন তিনটে কাজ, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং অপারেটিং অ্যাক্টিভিটিস, এবং কোন হেডে কোন কাজ করে কোথায় কত টাকা বিজনেসের যাচ্ছে, কত টাকা আসছে, এই জিনিসটা প্রকাশ করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি কারণে বানাই, প্রথম হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন প্রফিট অ্যান্ড ক্যাশ, অর্থাৎ আমরা যা প্রফিট কামিয়েছি সেটা আদৌ ক্যাশে আছে কিনা, কারণ অনেক সময় আমরা সেল করে থাকি কি ধারে, ডেটার্স এর কাছে টাকা পড়ে থাকে, তাহলে সেই টাকাটা কি অ্যাকচুয়ালি বিজনেসে এসেছে,
তাহলে ব্যালেন্স শিটে যখন আমরা প্রফিট অ্যান্ড লস এখন বানাচ্ছি, তখন দেখাচ্ছে 1,00,000 টাকা প্রফিট হয়েছে, কিন্তু দেখা গেল ওই 1,00,000 টাকাটা সেল করেছি সবটাই ধারে। তাহলে ধারে যদি বিক্রি করে থাকি তাহলে টাকাটা কিন্তু বিজনেসে নেই, অর্থাৎ টাকা দেবে তবে আসবে। তাহলে শুধুমাত্র প্রফিট দেখেই আমরা বুঝতে পারি না বিজনেসটা ভালো না খারাপ। কারণ বিজনেস যদি সব ধারে বিক্রি করে থাকে তাহলে বিজনেসের কাছে কিন্তু টাকাই নেই। আর কালকে ডেটাস যদি টাকা না দেয় তাহলে কিন্তু বিজনেস পুরো বন্ধ হয়ে যাবে। তাই কত টাকা প্রফিট আছে আর সেই টাকা আদৌ ক্যাশে আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট চেক করতে হয় বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে হয়। এটা কিন্তু ওয়ান অফ গুরুত্বপূর্ণ পয়েন্ট কেন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাই। এরপর এভালিউট অপারেটিং এফিসিয়েন্সি, অর্থাৎ আমরা যদি দেখি তিনটে অ্যাক্টিভিটিস, অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং, বিজনেসের অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে প্রচুর টাকা ক্যাশ আসছে, তাহলে আমি বুঝতে পারি বিজনেসটা খুব ভালোভাবে চলছে এবং বিজনেসের যেটা মেইন কাজ সেটা করেই বিজনেসে বেশি টাকা আসছে, তাহলে আমি বলবো সেই বিজনেসটা কিন্তু ভালো। এই অপারেটিং এফিসিয়েন্সি বা অপারেটিং অ্যাক্টিভিটিসটা বোঝার জন্য আমাদের কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানানোর দরকার পড়ে। এরপরে এইডস ইন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড বাজেটিং, আমরা যখন প্ল্যান করব যে আমার বিজনেসটা কিভাবে গ্রো করবে, একটা শপ থেকে আরেকটা শপ খুলবো কিনা, পরের বছর কতগুলো সেল করব, সেটা বোঝার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানিয়ে আমরা বুঝতে পারি আমার কাছে কত টাকা ক্যাশ আছে, কোথায় কোথায় খরচা হয়েছে, কোথায় কোথায় খরচা হতে পারে, এইগুলো বোঝার পর আমরা কিন্তু বাজেট এবং প্ল্যানটা করতে পারবো। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমার কিন্তু এটা সুবিধাটা দেয়। এরপর রিভিউস দ্য ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এবং আমার বিজনেসে যত টাকা আছে সেটা আমি কত টাকা কোথায় ইনভেস্ট করছি সেটাও কিন্তু জানা যাচ্ছে। আরো দ্বিতীয় কথা, আমার যত টাকা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটা প্রত্যেক বছর বিক্রি করে দিচ্ছি কিনা সেটাও জানা যাবে। দেখা গেল কোনো কোম্পানির কাছে প্রচুর কোটি টাকার সম্পত্তি রয়েছে আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখাচ্ছে যে প্রচুর টাকার ইনফ্লো হয়েছে, তার মানে বুঝতে পারি ওই কোম্পানি প্রত্যেক বছর তার পুরোনো সম্পত্তিগুলো কিন্তু বিক্রি করে দিচ্ছে বিজনেস চালানোর জন্য। তাহলে কিন্তু এটা মোটেই সেই বিজনেসের জন্য ভালো সাইন নয়। আমরা বুঝে যাব এই ধরনের বিজনেস কিন্তু খারাপ দিকে যাচ্ছে, কারণ বিজনেস চালানোর জন্য তার কিন্তু সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। আবার উল্টো দিকে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যদি দেখি প্রচুর টাকা ইনফ্লো হয়েছে, টাকা এসেছে, তাহলে আমি বলবো প্রত্যেক বছর কোম্পানি কিন্তু প্রচুর টাকা লোন নিচ্ছে বিজনেস চালানোর জন্য। আর কোনো কোম্পানি যদি প্রচুর টাকা লোন নিয়ে বিজনেস চালায় তাহলে কিন্তু সেই বিজনেসটা মোটেই ভালো বিজনেস নয়। এরপর এনহান্স দ্য ট্রান্সপারেন্সি অফ শেয়ার হোল্ডার্স, অর্থাৎ শেয়ার হোল্ডারদের ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে হয়। কারণ আদেও বিজনেসের কাছে ক্যাশ আছে কিনা কালকে লাইবিলিটি পেমেন্ট করার জন্য সেটা আমাদের জানতে পারি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখেই কিন্তু একজন শেয়ার হোল্ডার বুঝতে পারবে কালকে যদি কোনো টাকা প্রবলেম হয়, বিজনেস যদি বন্ধ হতে থাকে, কোম্পানি আমায় টাকা দিতে পারবে কি পারবে না। এরপর লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে কম্পিউট দ্য নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অন 31 ডিসেম্বর, অর্থাৎ একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে দিয়েছে এবং এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সব থেকে সহজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অর্থাৎ এর মধ্যে কোনো তেমন বড় ট্রিটমেন্ট নেই, শুধুমাত্র আমাদেরকে অপারেটিং অ্যাক্টিভিটিসটা বানাতে দিয়েছে। তাহলে দেখো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া, বিভিন্ন অ্যাসেট এবং লাইবিলিটিস গুলো দেওয়া রয়েছে, কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লাইবিলিটিস, সেখান থেকে আমরা কি করব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাবো। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অপারেটিং অ্যাক্টিভিটিস পার্টিকুলার ডিটেলস অ্যামাউন্ট, এটা বানানোর জন্য সবার আগে আমার লাগে বিজনেসে কত টাকা নেট প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ প্রফিট কত টাকা হয়েছে। দেখো অঙ্কে প্রফিট কিছু বলেনি, শুধু বলেছে 2023-এ প্রফিট ছিল 5,50,000, 2024-এ 6 লাখ। তাহলে আমি বলতে পারি এই যে ডিফারেন্সটা এটা এই বছরের প্রফিট, সেই জন্যই আমার প্রফিটটা বেড়েছে। তাহলে কিভাবে বেরোবে, আগে ছিল 6 লাখ এখন, অর্থাৎ কি হলো এই বছরে 6 লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে, আগে ছিল 5,50,000। তাহলে আমি বলতে পারি 50,000 টাকা এই বছর আমি প্রফিট করেছি। এইটাই হচ্ছে আমার নেট প্রফিট বিফোর ট্যাক্স আর এটা দিয়েই আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুরু হবে। তাহলে নেট প্রফিট ফর দ্য ইয়ার 50,000 টাকা। এর সাথে আমরা কি করব, যত নন ক্যাশ আইটেম থাকবে সেগুলোর অ্যাডজাস্টমেন্ট অ্যাড বা লেস করব। দেখো অঙ্কে কি বলছে, ডেটাস আমার কারেন্ট অ্যাসেট এবং এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং যেটা রয়েছে সেটা আমার কারেন্ট লাইবিলিটিস, প্রিপেইড এক্সপেন্সেস এটা আমার কারেন্ট অ্যাসেট, ক্রেডিটার্স কারেন্ট লাইবিলিটিস, গুডউইল, গুডউইল হচ্ছে আমার সম্পত্তি। কিন্তু গুডউইলে দেখো কি বলছে, ওপেনিং এ 4 লাখ টাকা, ক্লোজিং এ 3,80,000 হয়ে গেছে, অর্থাৎ বলতে পারি 20,000 টাকা গুডউইল কমে গেছে, রাইট অফ হয়ে গেছে, তার মানে আমার লস হয়ে গেল। এটাকে করব আমরা অ্যাড, তাহলে অ্যাড গুডউইল রিটেন অফ 4 লাখ মাইনাস 3,80,000, 20,000 টাকা অ্যাড করে দিতে হবে। মনে রাখবে প্রফিট থেকে যদি কোনো লস হয়ে থাকে সেটাকে আমরা এখন অ্যাড করে দেবো, আর যদি কোনো ইনকাম হয়ে থাকে তাহলে সেটাকে আমরা লেস করে দেবো। অর্থাৎ প্রফিটের সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করছি নন অপারেটিং আইটেমস গুলো। এই যে গুডউইলটা কমে গেছে এর জন্য কি অ্যাকচুয়ালি কোনো টাকা এসছে গেছে, না। তাই এই ধরনের
লসকে আমরা কি করব, অ্যাড ব্যাক করে দেবো 20,000 টাকা। করলেই আমরা পাবো অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, অর্থাৎ নেট প্রফিটের সাথে সমস্ত নন ক্যাশ বা নন অপারেটিং আইটেমস গুলোকে যদি আমরা অ্যাডলেস করে দিই তাহলে আমরা পাই অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এবং তার সাথে আমরা অ্যাডজাস্ট করব কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস গুলো। কারেন্ট অ্যাসেট যদি বেড়ে গিয়ে থাকে তাহলে আমরা এখন করবো লেস, যদি কমে গিয়ে থাকে তাহলে এখন করব অ্যাড, অর্থাৎ উল্টো, বাড়লে কমিয়ে দাও, কমলে বাড়িয়ে দাও কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লাইবিলিটিস এর ক্ষেত্রে যদি বেড়ে গিয়ে থাকে বাড়িয়ে দাও, কারেন্ট লাইবিলিটিস যদি কমে গিয়ে থাকে তাহলে কমিয়ে দাও। গট ইট? তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লে কমাবো, কমলে বাড়াবো, আর কারেন্ট লাইবিলিটিস বাড়লে বাড়াবো, কমলে আরো কমিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে দেখো কি কি বলেছে। ডেটাস, ডেটাস আগে ছিল 2,50,000, এখন হয়ে গেছে 3,10,000, উল্টে বেড়ে গেল। তাহলে কারেন্ট অ্যাসেট যদি বেড়ে গিয়ে থাকে তাহলে আমরা এখন কমিয়ে দেবো ডিফারেন্স টাকাটা। তাহলে দেখো ইনক্রিজ ইন ডেটাস, তাহলে 60,000 টাকা কিন্তু বেড়ে গেছে, তাই আমরা এখন করব লেস, তাই ব্র্যাকেটের মধ্যে 60,000 টাকা আমরা লেস করে দিচ্ছি। এরপর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লাইবিলিটি, লাইবিলিটি দেখো বেড়ে গেছে, তাহলে লাইবিলিটি যদি বেড়ে গিয়ে থাকে তাহলে আমরা বাড়িয়ে দেবো। তাহলে অ্যাড, তাহলে দেখো অ্যাড আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, যত টাকা বেড়েছে আমরা অ্যাড করে দিলাম। তারপর কি বলেছে, প্রিপেড এক্সপেন্সেস কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট দেখো 40 ছিল 20 হয়ে গেছে, তাহলে কমে গেছে, তাহলে বাড়িয়ে দেবো। তার ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্সেস 20,000 টাকা অ্যাড করে দিলাম। আর কি আছে, আর আছে আমার ক্রেডিটার্স, ক্রেডিটার্স 1,30,000 ছিল, এখন 1,90,000, তাহলে বেড়ে গেছে, লাইবিলিটিস বেড়ে গেলে আমরা উল্টে আরো বাড়িয়ে দেবো। তাহলে ইনক্রিজ ইন ক্রেডিটার্স 60,000 টাকা অ্যাড করে দিলাম। এবং সমস্ত কারেন্ট অ্যাসেট, সমস্ত কারেন্ট লাইবিলিটিস অ্যাটলেস করার পরে ফাইনাল ফিগার গেল 1,10,000 টাকা। এবং 70,000 থেকে 1,10,000 টাকা যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো 1,80,000 টাকা আমার নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। রাইট? এইটুকুই আমাকে শুধু বানাতে দিয়েছিল। এবার এর মধ্যে থেকে যা যা বোঝালাম তোমাদেরকে, অপারেটিং অ্যাক্টিভিটিস এইগুলো, ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, নেট ক্যাশ ফ্লো, এইগুলোর কিন্তু ফুল ভিডিও অলরেডি আপলোড করা আছে, ডিটেলসে তোমরা ওখান থেকে দেখে নাও। কারণ মডেল কোশ্চেন পেপার সলভ করার সময় কিন্তু ডিটেলস এই কনসেপ্ট গুলো করানো সম্ভব নয়। ওগুলো যে রেগুলার ক্লাস ছিল সেখানে কিন্তু ফুল কনসেপ্ট ক্লিয়ার করা রয়েছে। এরপরেও যদি এখন বর্তমানে 13 থেকে 14 দিন বাকি পরীক্ষায় তোমাদের যদি মনে হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা একটু কঠিন লাগছে, এই কনসেপ্ট গুলো আমি এখন বুঝতে পারছি না, তাহলে সিম্পলি তোমরা এই চ্যাপ্টারের থিওরি গুলো বাড়ি থেকে বারবার করে পড়ে যাও, মুখস্থ করে যাও। অল্টারনেটিভের থিওরি থাকবে, তোমরা কিন্তু থিওরিটা করে আসতে পারবে। ক্লিয়ার? পুরোটা আমি করিয়ে দিলাম, তোমরা বাড়িতে এটা ভালো করে প্র্যাকটিস করো। এরপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা ডাইরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। এরপরে আমরা একটা স্যাম্পল পেপার করব কস্ট অ্যান্ড ট্যাক্সের, তাহলে সেটাও আমাদের রিভিশন হয়ে যাবে এবং পরীক্ষার জন্য আমরা প্রিপেয়ার্ড হয়ে যাব। এরপর দুটো জিনিস আসতে চলেছে, অ্যাকাউন্টস কস্ট ট্যাক্সের সাজেস্টিভ থিওরিটিক্যাল কোশ্চেন, আর সিএলপিএ এবং বাকি সাবজেক্টগুলোর ওয়ান শট র্যাপিড রিভিশন, যেটা অলরেডি বিএসটিডি আমরা করে দিয়েছি। নেক্সট ভিডিও আমরা কোম্পানি ল অ্যান্ড অডিটের র্যাপিড রিভিশনের ক্লাস আনবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।